প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দিন কিং। আমি আর কখনো এমন ভুল করব না। আমি কিচ্ছু জানি না, আমাকে শুধু একটা সুযোগ দিন। স্যাঁতস্যাঁতে পুরোনো দেয়ালের গা বেয়ে নোনা জলের ধারা গুলিয়ে পড়ছে। ঢাকার অদূরে পরিত্যক্ত এক পাটকেলের গুদামঘর। টিম টিম করে জ্বলতে থাকা একটা বাল্বের হলদে আলোয় চারপাশের ভ্যাপসা অন্ধকার পুরোপুরি কাটছে না। মাঝখানে হাঁটু গেড়ে বসে থাকা মাঝবয়সী লোকটার কপাল বেয়ে ঘাম আর রক্ত একসাথে মিশে চিবুক দিয়ে টপটপ করে পড়ছে। তার নাম রশিদ। কিছুক্ষণ আগেও সে ছিল আরহাম চৌধুরীর বিশ্বস্ত কর্মচারী। তার সামনে একটা ভাঙা চেয়ারে চূড়ান্ত নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে আরহাম। তার পরনে সাধারণ একটা কালো টি শার্ট আর জিন্স, পায়ে সাধারণ স্নিকার্স। দেখলে বোঝার উপায় নেই এই শান্ত 22-23 বছরের তরুণ ছেলেটি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সে ভয়ঙ্কর নাম, যাকে সবাই এক নামে কিং বলে চেনে। আরহাম একটা কথাও বলছে না। তার গভীর কালো চোখ দুটো রশিদের দিকে স্থির, কিন্তু সেই দৃষ্টিতে রাগ, ঘৃণা বা করুণা কোনো কিছুরই লেশমাত্র নেই। যেন সে কোনো জীবন্ত মানুষ নয়, বরং দেয়ালের একটা ছবির দিকে তাকিয়ে আছে। কিং দয়া করুন, আমার বউ, আমার ছোট ছোট বাচ্চা আছে। আমি মরে গেলে ওদের কি হবে? আমি আপনার পায়ে পড়ি, আমাকে বাঁচতে দিন। রশিদের কান্নায় গুদামঘরের নিস্তব্ধতা খান খান হয়ে যাচ্ছে। তার পাশে হাঁটু গেড়ে বসে থাকা বাকি দুজন ভয়ে কাঁপছে। তারা জানে কিংয়ের দরবারে ক্ষমার কোনো জায়গা নেই। আরহামের ডান হাত জোহান এগিয়ে এসে রশিদের চুলের মুঠি ধরে ছাঁকি দিয়ে বলল, চুপ কর বেঈমান। যখন দুশ্মনের কাছ থেকে টাকা নিয়ে কিংয়ের চালানের খবর ওদের হাতে তুলে দিয়েছিলি, তখন তোর বউ বাচ্চার কথা মনে ছিল না? কিং তোকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করেছিল, আর তুই সেই বিশ্বাসের গলায় ছুরি চালিয়েছিস। বিশ্বাস করুন জোহান ভাই, ওরা আমাকে ব্ল্যাকমেইল করেছিল। আমার মেয়ের একটা ভিডিও ওদের কাছে ছিল, আমি নিরুপায় ছিলাম। আমি কিংকে সবটা খুলে বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি। কিং, আপনি তো সব বোঝেন, আমার পরিস্থিতিটা একবার ভাবুন। আরহাম এবার ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার পদক্ষেপে কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু তার এগিয়ে আসার ভঙ্গিতেই বাকি দুজনের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আরহাম রশিদের সামনে এসে দাঁড়ালো, তার চোখে চোখ রাখল। কয়েক মুহূর্তের জন্য গুদাম ঘরে পিন পতন নীরবতা নেমে এলো। আরহাম শান্ত শীতল গলায় শুধু একটা প্রশ্নই করল, আমার চালানের গাড়িটা কোথায়? তার কণ্ঠস্বর এতটাই ঠান্ডা আর অনুভূতিহীন যে রশিদের কান্নার শব্দও যেন থেমে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, শহরের বাইরে মেঘনা ব্রিজের কাছে। ওরা ওখানেই মাল নামিয়ে গাড়িটা ফেলে দেবে বলেছিল। আরহামের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি রেখা ফুটে উঠে মিলিয়ে গেল। সে জোহানের দিকে তাকালো, একটা কথাও বলল না, শুধু চোখের ইশারায় কিছু একটা বোঝালো। জোহান সাথে সাথে তার কোমর থেকে একটা অত্যাধুনিক পিস্তল বের করে সাইলেন্সার লাগিয়ে নিল। রশিদের চোখ দুটো ভয়ে বিস্ফারিত হয়ে গেল। না না, জোহান ভাই, এটা করবেন না। কিং, কিং, আমি আপনার সব ক্ষতি পুষিয়ে দেব। আমি ওদের সব খবর আপনাকে এনে দেব। শুধু আজকের মতো আমাকে। কথাটা শেষ হওয়ার আগেই একটা চাপা ফ্যাঁস শব্দ হলো। রশিদের কপালে একটা ছোট ছিদ্র হয়ে এলো, আর তার নিথর দেহটা ধপ করে সিমেন্টের মেঝেতে আছড়ে পড়ল। বাকি দুজন ভয়ে জ্ঞান হারানোর মতন অবস্থা। আরহাম একবারও রশিদের লাশের দিকে তাকালো না, যেন কিছুই হয়নি। এমন ভঙ্গিতে সে পকেট থেকে একটা রুমাল বের করে তার স্নিকার্সে লেগে থাকা এক ফোঁটা রক্ত সাবধানে মুছে নিল। বাকি দুজনের দিকে তাকিয়ে বলল, কিংয়ের সাথে বেইমানি করার শাস্তি কি তোরা তো নিজেদের চোখেই দেখলি। রশিদের লাশটা এমন জায়গায় ফেলবি যেন কাক পক্ষী খুঁজে না পায়, আর তোদের জন্য এটাই প্রথম ও শেষ সুযোগ। যদি আর কখনো কোনো ভুল হয়, তাহলে তোদের লাশ খুঁজে পাওয়ারও কেউ থাকবে না। লোক দুটো ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। আরহাম গুদামের দরজা দিয়ে বের হতে হতে জোহানকে উদ্দেশ্য করে বলল, মেঘনা ব্রিজের দিকে লোক পাঠাম। 1 ঘন্টার মধ্যে গাড়ি আর সম্পূর্ণ চালান আমার চাই। আর যারা এই কাজের সাথে জড়িত, তাদের প্রত্যেকের নাম ঠিকানা কাল সকালের মধ্যে আমার টেবিলে দেখতে চাই। জি কিং, সব হয়ে যাবে। আপনি কি এখন? আরহাম রাতের আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মুখটা হঠাৎ করে কেমন শান্ত আর কোমল হয়ে গেল। আগের সে ভয়ঙ্কর মানুষটার সাথে এই মানুষটার কোনো মিলই নেই। আমি এখন বাসায় ফিরবো জোহান। কাল সকালে ভার্সিটি আছে, নতুন সেমিস্টার শুরু। জোহান আর একটা কথাও বাড়ালো না। সে জানে কিংয়ের দুটো জীবন। এক জীবনে সে রাতের রাজা,
অন্য জীবনে সে দিনের আলোয় মিশে থাকা এক সাধারণ ছাত্র। এই দুই জীবনের মাঝে দেয়ালটা এতটাই পুরু যে কেউ কল্পনাও করতে পারবে না। এই শান্ত ছেলেটার হাতে একটু আগেই একটা মানুষের জীবন প্রদীপ নিভে গেছে। একই সময়ে শহরের অন্যদিকে ঢাকার সবচেয়ে অভিজাত এবং জমকালো দ্য রয়্যাল নাইট ক্লাব এর হলরুম তখন ঝাড়বাতির আলোয় ঝলমল করছে। মৃদু সুরে বাজতে থাকা ইংরেজি পপ গানের সাথে তাল মিলিয়ে চলছে গসিপ আর হাই সোসাইটির মেকিয়ে হাসির ফোয়ারা। হলরুমের এক কোণায় একটা প্লাস সোফায় বসে বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছে মেহের মির্জা। তার পরনে বিখ্যাত ডিজাইনারের নকশা করা একটা একেবারে লাল রঙের গাউন, গলায় হীরের নেকলেস আর হাতে প্রাডার নতুন কালেকশনের পার্স। মেহেরের হাসিটা তার দামি হীরের নেকলেসের চেয়েও বেশি উজ্জ্বল। সে তার বন্ধু সামিয়া আর রিফাতের সাথে কথা বলছে। উফ, আর বলিস না সামিয়া, বাবা তো এবার বলেই দিয়েছেন গ্র্যাজুয়েশন গিফট হিসেবে ইউরোপের যে কোনো একটা দেশ আমি নিজে পছন্দ করতে পারবো। আমি তো ভাবছি সুইজারল্যান্ডে যাব। ওই বরফের পাহাড়ের সামনে দাঁড়িয়ে ছবি তোলার মজাই আলাদা। তোর কি মনে হয়? সামিয়া তার আইফোন থেকে চোখ না সরিয়েই বলল, সুইজারল্যান্ড তো খুবই কমন হয়ে গেছে মেহের, সবাই এখন ওখানেই যায়। আমার মতে তোর গ্রিস যাওয়া উচিত। শান্তরিনীর ওই সাদা নীল বাড়িগুলোর সামনে তোর লাল গাউনের ছবিগুলো ইনস্টাগ্রামে আগুন লাগিয়ে দেবে। দূর, গ্রিস আমার একদম পছন্দ না, বড্ড বেশি গরম। তাছাড়া বাবার বিজনেস পার্টনার রহমান আঙ্কেলের ছেলেও তো সেই দিন গ্রিস থেকে ঘুরে এলো। আমি এমন কোথাও যেতে চাই যেখানে ঢাকার খুব কম মানুষই গেছে। তাদের বন্ধু রিফাত যতক্ষণ ধরে চুপচাপ তাদের কথা শুনছিল সেবার মুখ খুলল। তাহলে তোকে উত্তর মেরুতে যেতে হয়, পেঙ্গুইনের সাথে সেলফি তুলবি, ওটা বেশ ইউনিক হবে। রিফাতের কথায় মেহের আর সামিয়া একসাথে হেসে উঠল। মেহের হাসতে হাসতে রিফাতের কাঁধে আলতো করে একটা চাপড় মেরে বলল, তুই সব সময় আমার পিছনে লাগবি তাই না? তোর হয়েছেটা কি বলতো? আজকাল বড্ড বেশি সিরিয়াস জোকস করছিস। আরে আমি আবার কি করলাম, তুই তো ইউনিক কিছু খুঁজছিলি। আচ্ছা বাদ দে, শোন, ভার্সিটির খবর কিছু রাখিস? আমাদের ডিপার্টমেন্টে নাকি নতুন একটা টিচার আসছেন, নাম যেন কি? ও হ্যাঁ, মনে পড়েছে, প্রফেসর সাজ্জাদ। লোকটা নাকি এক্সপোর্ট থেকে পাশ করেছে। মেহের তার পার্স থেকে লিপস্টিক বের করে ঠিক করতে করতে উদাসীনভাবে বলল, তাতে আমার কি? অক্সফোর্ড থেকে পাশ করুক বা মঙ্গল গ্রহ থেকে, দিন শেষে তো তাকে আমাদের বোরিং লেকচারই দিতে হবে। আমার তো ভার্সিটি যেতে ইচ্ছেই করে না, শুধু বাবার জেদের কারণে যেতে হয়। উনি চান তার একমাত্র মেয়ে যেন শুধু তার পরিচয় নয়, নিজের পরিচয় বড় হয়। সামিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর বাবা মির্জা সাহেব সত্যিই একজন অসাধারণ মানুষ। পুরো ঢাকা শহর তাকে এক নামে চেনে। বিজনেসের জগতে তাকে সবাই বাঘের মতো ভয় পায়, অথচ মেয়ের জন্য তার ভালোবাসা দেখলে কেউ বিশ্বাসই করবে না। বাবা তো আমার জন্য সব কিছু করতে পারে, তিনি শুধু আমার বাবা নন, আমার বেস্ট ফ্রেন্ড। তবে মাঝে মাঝে তার কিছু নিয়মকানুন আমার অসহ্য লাগে। যেমন আমাকে সাধারণ একটা ভার্সিটিতে ভর্তি করিয়েছেন। তার নাকি ইচ্ছা আমি যেন সব ধরনের মানুষের সাথে মিশতে শিখি। অ্যাজ ইফ আমার ওসব শেখার কোনো দরকার আছে। তার কথা বলার ভঙ্গিতে একটা স্পষ্ট অহংকারের ছাপ, যা তার নিত্যদিনের সঙ্গী। সে মনে করে মির্জা সাহেবের মেয়ে হিসেবে এটুকু অহংকার তাকে মানায়। হঠাৎ করে পার্টিতে উপস্থিত এক তরুণ ব্যবসায়ী নাম আরশান তাদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। হাই মেহের, তোমাকে আজ অসাধারণ লাগছে, যেন রাতের আকাশে চাঁদ নেমে এসেছে। মেহের আরশানের দিকে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিল, তার দৃষ্টিতে স্পষ্ট বিরক্তি। ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় না আমি তোমার সাথে কথা বলতে আগ্রহী। আমি শুধু তোমার সাথে একটু পরিচিত হতে চেয়েছিলাম। তোমার বাবা মির্জা সাহেবের সাথে আমার বাবার অনেক দিনের ব্যবসায়িক সম্পর্ক, সেই সূত্রেই। দেখো মিস্টার, যাই হোক তোমার নাম, বাবার সাথে তোমার বাবার সম্পর্ক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তার মানে এই নয় যে তুমি যখন তখন আমার সামনে এসে দাঁড়াবে আর অপ্রয়োজনীয় কথা বলবে। আশা করি তুমি আমার প্রাইভেসিকে সম্মান করবে। আরশান অপমানিত হয়ে লাল মুখে সেখান থেকে চলে গেল। রিফাত মুচকি হেসে বলল, ছেলেটাকে এমনভাবে না বললেও পারতিস, বেচারা কষ্ট পেল। আমার অত সময় নেই সবার কষ্ট দেখার। যারা আমার স্ট্যান্ডার্ডের সাথে মেলে না
তাদের সাথে কথা বলে আমি নিজের সময় নষ্ট করতে রাজি নই। চল তো, বড্ড বোরিং লাগছে এখানে, বাসায় ফেরা যাক। তারা তিনজন যখন ক্লাব থেকে বের হওয়ার জন্য উঠে দাঁড়ালো, হাজারো বাতির এই শহরে কে কোথায় কি করছে তার কোনো খবরই সে রাখে না। গাড়িতে বসেও মেহেরের মনটা খচখচ করতে লাগলো। এত আলো, এত জাঁকজমক, এত মানুষের ভিড়, তবুও তার কেন জানি মনে হচ্ছে তার জীবনে বড় কিছুর একটা অভাব রয়েছে। এই অনুভূতিটা সে কাউকে বোঝাতে পারে না, এমনকি নিজেকেও না। এই শূন্যতাটাই যেন হয়তো তাকে তার অজান্তে এমন এক মানুষের দিকে ঠেলে দেবে যার পৃথিবী আলো নয়, শুধুই অন্ধকার দিয়ে গড়া। পরের দিন সকাল 10টা। So, Mr. Chowdhury, a $500 million investment in the new container terminal? It's a bold move. এদিকে বনানীর সর্বোচ্চ বিল্ডিংয়ের প্যান্ট হাউসের বিশাল লিভিং রুমে বসে আছে আরহাম। তার পরনে কোনো স্যুট নয়, বরং অত্যন্ত দামি ব্র্যান্ডের একটা সাদা পোলো শার্ট আর ধূসর রঙের ট্রাউজার্স। তার সামনে কাঁচের টেবিলে থাকার পুরো স্কাইলাইন প্রতিফলিত হচ্ছে। এই মুহূর্তে তার চেহারায় গত রাতের সেই শীতলতার লেশমাত্র নেই, বরং সেখানে ফুটে উঠেছে এক বুদ্ধিদীপ্ত ক্ষুরধার ব্যবসায়ীর প্রতিচ্ছবি। জাপানি বিনিয়োগকারী মিস্টার তানাকার কথায় কোনো বিষয় ছিল না, ছিল গভীর পর্যবেক্ষণ। আরহাম তার সামনের কফির কাপে একটা চুমুক দিয়ে শান্তভাবে উত্তর দিল, Boldness is a prerequisite for growth, Mr. Tanaka. Your logistics company needs a stronger foothold in South Asia, and my port will be the gateway. The risk is calculated, and the return will be monumental for both of us. তার নিখুঁত ইংরেজি উচ্চারণ আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে মিস্টার তানাকা এবং তার সঙ্গী মিস্টার ডেভিডসন মুগ্ধ না হয়ে পারলেন না। মিস্টার ডেভিডসন বললেন, We understand that, Mr. Chowdhury, but our board is concerned about the political stability and the local syndicate issues. আরহামের ঠোঁটের কোণে একটা মৃদু হাসি খেলে গেল। Syndicates? Let's just say, I have a very effective way of managing local partnership. You will have a completely shameless operational environment. That is my personal guarantee. তার পার্সোনাল গ্যারেন্টি শব্দ দুটো বলার ভঙ্গিতে এমন এক শীতল নিশ্চয়তা ছিল যে মিস্টার ডেভিডসন আর কোনো প্রশ্ন করার সাহস পেলেন না। আরহাম তার পাশে দাঁড়ানো জোহানের দিকে তাকালো। জোহানের পরনে নিখুঁত স্যুট, হাতে একটা ট্যাবলেট। সে আরহামের ইশারা পেয়ে ফাইলগুলো টেবিলে এগিয়ে দিল। আরহাম বলল, The terms are final. My team has spent 6 months on this projection. It is flawless. All you need to do is sign, and within 2 years, you will see your company's profit margin double. তার কথায় এমন এক অমোঘ কর্তৃত্ব ছিল যে জাপানি বিনিয়োগকারীরা আর কোনো দ্বিধা করলেন না। তারা কলম তুলে নিন, $1 বিলিয়ন চুক্তিপত্রে সই করলেন। চুক্তি সম্পন্ন হওয়ার পর আরহাম চেয়ার থেকে উঠে তাদের সাথে হাত মিলালো। Welcome to the future of Asian trade. Gentlemen, my team will handle the rest. সে যখন তাদের লিফটের দিকে এগিয়ে দিচ্ছিল, তখন প্যান্ট হাউসের করিডোরে দাঁড়ানো কালো স্যুট পরা গার্ডরা নিঃশব্দে দেয়ালে মিশে গিয়ে প্রায় সামরিক ভঙ্গিতে অ্যাটেনশনে দাঁড়িয়ে গেল। তাদের চোখে আরহামের জন্য ভয় মেশানো গভীর সম্মান। অতিথিরা চলে যাওয়ার সাথে সাথে আরহামের চেহারার পেশাদারি ভাবটা বদলে গেল। সে সোফায় এসে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করল। জোহান কাছে এসে নিচু স্বরে বলল, কিং, কাজটা হয়ে গেছে। ওরা আপনার উপর পুরোপুরি বিশ্বাস রেখেছে। বিশ্বাস নয় জোহান, ওরা আমার ক্ষমতাকে ভয় পেয়েছে। ভয়টাই সবচেয়ে বড় বিনিয়োগ। যাক, ভার্সিটির কি খবর? জোহান তার ট্যাবলেট অন করে বলল, সব কিছু প্রস্তুত কিং। আপনার অ্যাডমিশন, আইডেন্টিটি সব কিছু একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছাত্র হিসেবে দেখানো হয়েছে। কেউ সন্দেহ করার সুযোগ পাবে না। আরহাম এবার চোখ খুলে সোজা হয়ে বসল। তার দৃষ্টি চলে গেল জানলার বাইরে, বিশাল ঢাকার দিকে। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। সে উঠে হেঁটে গেল তার বিশাল ওয়াক-ইন ক্লোজেটের দিকে। একদিকে সারিবদ্ধভাবে সাজানো আরমানি, ভার্সাচির মতো ব্র্যান্ডের শত শত স্যুট, আর অন্যদিকে রাখা কয়েকটা সাধারণ টি শার্ট আর জিন্স। আরহাম তার হাতের 50 লক্ষ টাকা দামি রোলেক্স ঘড়িটা খুলে পাশে রাখল এবং ড্রয়ার থেকে একটা সাধারণ ক্যাসিও ঘড়ি তুলে নিল। আলমারি থেকে একটা কালো টি শার্ট আর জিন্স বের করতে করতে জোহানকে উদ্দেশ্য করে বলল, রাতের ওই বেঈমানদের খবর নিতে থাকো, একজনের জন্য ছাড়াছাড়ি না হয়। জি কিং।
মাত্র 10 মিনিটের মধ্যে বিলিয়নিয়ার ব্যবসায়ী আরহাম চৌধুরী হারিয়ে গেল। তার জায়গায় নিল ভার্সিটির এক সাধারণ ছাত্র আরহাম, যার চোখে মুখে সারল্য আর ভবিষ্যতের স্বপ্ন ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। এই ছদ্মবেশটাই তার সবচেয়ে বড় অস্ত্র। ওদিকে মিহিরের অবস্থা। এই নাস্তা কেউ মুখে দিতে পারে? বাড়ির শেফকে বলবে কাল থেকে যেন আমার ব্রেকফাস্টে অ্যাভোকাডো টোস্টের সাথে পারফেক্ট পোস্ট এগ থাকে। এই সাধারণ অমলেট আমার একদম ভালো লাগছে না। একপাশে রাখা ফলের বাটিটা সামান্য সরিয়ে দিয়ে বলল মেহের। সুবিশাল ডাইনিং টেবিলের এক প্রান্তে বসে আছে সে একা। তার কথা শুনে একজন পরিচারিকা মাথা নিচু করে বলল, জি আপামনি, আমি আজকেই শেফকে বলে দিব। ঠিক তখনই ভারী গলায় কেউ বলে উঠল, সকাল সকাল আমার রাজকন্যার মেজাজটা তো খারাপ কেন? ঘুম ভালো হয়নি মা? সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাগুলো বললেন মেহেরের বাবা, শহরের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী মির্জা সাহেব। তার পরনে নিখুঁতভাবে ইস্ত্রি করা শার্ট প্যান্ট, মুখে প্রশান্তির হাসি, কিন্তু চোখে তীক্ষ্ণ বুদ্ধির ছাপ। মেহের বাবাকে দেখে হেলান দিয়ে চেয়ারে আলস্য জড়ানো গলায় বলল, ঘুম ভালো হবে কি করে বাবা? আজ আবার ওই অসহ্য ভার্সিটিতে যেতে হবে। আমার একদম ইচ্ছে করছে না। তুমি আমাকে ওখান থেকে ছাড়িয়ে নিচ্ছ না কেন? মির্জা সাহেব মেয়ের সামনে এসে চেয়ারে বসতে বসতে হাসি মুখে বললেন, ভার্সিটি তো জ্ঞান অর্জনের জায়গা মা, ওটা অসহ্য হবে কেন? আর আমি তো তোমাকে হাজারবার বলেছি, আমি চাই তুমি শুধু আমার পরিচয় নাও, নিজের পরিচয়ে বড় হও। সাধারণ মানুষের সাথে মিশলে তুমি জীবনটাকে আরও ভালোভাবে চিনতে পারবে, শিখতে পারবে। সাধারণ মানুষ? বাবা প্লিজ, ওদের সাথে আমার কিসের মেলামেশা? ওদের কথা বলার ধরন, ওদের চিন্তা ভাবনা কোনো কিছুই আমার সাথে মেলে না। কাল রাতে ক্লাবের পার্টিতে আরশান ছেলেটা কি অসভ্যতা করলো জানো? আর আজ সকালে উঠে আবার সেই জেলখানার মতো জায়গায় যেতে হবে। মির্জা সাহেবের মুখের হাসিটা এবার সামান্য ম্লান হলো। তিনি কিছুটা গম্ভীর হয়ে বললেন, জীবনটা শুধু ক্লাব পার্টি নয় মেহের, আমি সারা জীবন তোমার ছায়া হয়ে থাকবো না। আমি চাই আমার মেয়ে এতটাই শক্ত আর বাস্তববাদী হোক যেন যে কোনো পরিস্থিতিতে সে নিজেকে সামলে নিতে পারে। টাকার গরম দেখানো খুব সহজ, কিন্তু নিজের যোগ্যতা দিয়ে সম্মান আদায় করা কঠিন। আর আমি জানি আমার মেয়ে সেই যোগ্যতা আছে। বাবা, তুমি আবার সেই পুরনো লেকচার শুরু করলে। আমার এসব শুনতে একদম ভালো লাগছে না। আমার সব ফ্রেন্ডরা নামি দামি প্রাইভেট ভার্সিটিতে কত মজা করে, আর আমি? অন্যদের কথা ছাড়ো, তুমি মেহের মির্জা, তুমি অন্যদের মতো নও। তুমি অন্যদের পথ দেখাবে। এখন চুপচাপ নাস্তা শেষ করো, ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে। মেহের আর কথা বাড়ালো না। বাবার কথার উপর কথা বলার সাহস তার নেই। সে কোনো মতে নাস্তার প্লেটটা একপাশে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আমি গেলাম। আর হ্যাঁ, আমার নতুন ক্রেডিট কার্ডটা আজ বিকালের মধ্যে চাই। আরেকটা লিমিট প্রায় শেষ হয়ে এসেছে। মির্জা সাহেব মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে হাসলেন। মেহের হনহন করে হেঁটে ড্রয়িং রুমের টেবিল থেকে তার মার্সিডিজের চাবি আর প্রাডার পার্সটা তুলে নিয়ে বাড়ির প্রধান দরজার দিকে এগিয়ে গেল। তার রাগী পদক্ষেপে স্পষ্ট বোঝা যাচ্ছিল আজকের দিনটা তার মোটেও ভালো যাবে না। এই বিরক্তি নিয়ে সে তার সাদা মার্সিডিজে উঠে বসল। উফ বাবা, যে কেন আমাকে ওই লোকাল ভার্সিটিতে পাঠালেন আমি বুঝি না। এই জ্যাম, এই গরম, এর চেয়ে বিদেশে কত ভালো ছিলাম। জাস্ট অসহ্য। গুলশানের ঝকঝকে রাস্তা ধরে সাদা মার্সিডিজটা ছুটে চলেছে ভার্সিটির দিকে। গাড়ির ভেতরে চালকের আসনে বসে থাকা মেহের তার বেস্ট ফ্রেন্ড সামিয়ার সাথে ফোনে কথা বলতে বলতে বিরক্তি প্রকাশ করছিল। সামিয়া ফোনের ওপাশ থেকে বলল, আরে আর কয়েকটা মাস তো, তারপরে তো তোর গ্র্যাজুয়েশন শেষ। তখন মির্জা আঙ্কেলকে বলি নিজের বিজনেসে জয়েন করে নিবি। আপাতত একটু মানিয়ে নি আর কি। মানিয়ে নেব কিভাবে? তুই তো জানিস ওখানকার পরিবেশ আমার একদমই ভালো লাগে না। মনে হয় যেন অন্য কোনো গ্রহের আজব কোনো প্রাণীদের সাথে ক্লাস করতে এসেছি। ওদের কথা বলার ভঙ্গি, ওদের পোশাক আশাক, ইয়াক। মেহের কথা বলতে বলতেই একটা মোড় ঘুরতে যাচ্ছিল। ঠিক তখনই আচমকা তার গাড়ির সামনে চলে আসে একটা অবয়ব। একটা তীক্ষ্ণ ব্রেক কষার শব্দে মেহেরের ভাবনা ছিঁড়ে গেল। আর একটু হলেই ছেলেটার গায়ের উপর দিয়ে গাড়িটা চলে যেত। সৌভাগ্যবশত গাড়ির বাম্পারটা ছেলেটার শরীর স্পর্শ করার আগেই থেমে গেছে। ওয়ার্দা, মরার আর জায়গা পাসনি? অন্ধ নাকি? মেহের রাগে ফোনটা কেটে দিয়ে সজোরে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তার দামি সানগ্লাসটা কপাল বেয়ে নেমে এসেছে, আর ফর্সা মুখটা রাগে টকটকে লাল হয়ে উঠেছে। তার সামনে দাঁড়িয়ে আছে আরহাম।
সেই কালো টি শার্ট, সাধারণ জিন্স। তার চোখে মুখে ভয়ের কোনো চিহ্ন নেই, বরং সে শান্ত দৃষ্টিতে মেহেরের দিকে তাকিয়ে আছে। মেহের তার আপাদ মস্তক একবার দেখে নিয়ে ব্যঙ্গাত্মক সুরে বলল, আই যে মিস্টার, রাস্তাটি কি আপনার বাবার কিনে দেওয়া সম্পত্তি? যে দিক দিয়ে খুশি সেদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসবেন? কোনো আইডিয়া আছে আপনার আমার গাড়ির কত দাম? আপনার মতো 10টা মানুষকে কিনে নেওয়ার ক্ষমতা রাখে এই গাড়ি, আর আপনি সেটা সামনে এসে মরতে বসেছিলেন। আরহাম একটা কথাও বলল না। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে মেহেরের কথাগুলো শুনল। তার এই নীরবতা মেহেরের অহংকারে যেন আরও বেশি করে ঘা দিল। সে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলল, কি হলো, মুখে কথা নেই কোনো? কানে কি কম শোনেন নাকি আমার গাড়ির সৌন্দর্য দেখে মাথা ঘুরে গেছে? জীবনে এমন গাড়ি দেখেননি বুঝি? ফুটপাত তো ওই পাশেই ছিল, ওখান দিয়ে না হেঁটে রাস্তার মাঝখান দিয়ে হাঁটার শখ হলো কেন? আরহাম এবার খুব শান্তভাবে কোনো রকম জড়তা ছাড়াই মেহেরের চোখের দিকে তাকিয়ে বলল, সরি। মাত্র একটা শব্দ, কিন্তু ছেলেটার শান্ত নির্বিকার কণ্ঠস্বর যেন আগুনে ঘি ঢালল। মেহের যেন বিশ্বাসই করতে পারছিল না। সরি? জাস্ট সরি? আর কিছুই না? আপনার জন্য আমার $1,000,000 গাড়ির টায়ারে স্ক্র্যাচ পড়তে পারতো, আমার নিজের হার্ট অ্যাটাক হতে পারতো, আর আপনি বলছেন সরি? আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। সে তার আইফোনটা আরহামের মুখের সামনে তুলে ধরে বলল, আপনি জানেন আমি কে, আমার বাবাকে? সেই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? মির্জা ইন্ডাস্ট্রির নাম শুনেছেন কখনো? আমি মেহের মির্জা। আমার বাবার এক কলে আপনাকে এমন জায়গায় পাঠাতে পারেন সেখান থেকে আপনার খোঁজ কেউ কোনোদিন পাবে না, আর আপনি আমাকে সামান্য একটা সরি বলে পার পেয়ে যেতে চাইছেন? আরহামের মুখে এবারেও কোনো ভাবান্তর দেখা গেল না। তার দৃষ্টি স্থির, যেন মেহেরের কোনো কথাই তার গায়ে লাগছে না। সে শুধু দেখছে মেহেরের রাগী চোখ, তার কথা বলার সময় ঠোঁটের নড়াচড়া, তার হাতের দামি ঘড়ি, সব কিছু সে নীরবে পর্যবেক্ষণ করছে। মেহের আরহামের এই ভাবলেশহীন চেহারা দেখে আরও বেশি রেগে গেল। সে বুঝতে পারছিল না তার এত অপমান, এত হুমকির পরেও ছেলেটা কিভাবে এত শান্ত থাকতে পারে। কি হলো, এখন আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন? আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, নাকি আপনি সত্যি কানে শুনেন না? কথা বলুন। আরহাম এবারও কোনো উত্তর দিল না। সে শুধু আলতো করে একবার মাথা নাড়ল, যার অর্থ হতে পারে হ্যাঁ অথবা না, হয়তোবা কিছুই না। মেহের এবার চূড়ান্ত হতাশ হলো। ইউ আর আপনার মতো মানুষের সাথে কথা বলে আমার ভুল হয়েছে। আপনার সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। নেক্সট টাইম রাস্তার পার হওয়ার আগে চোখ কান খোলা রাখবেন। এটা গুলশানের রাস্তা, আপনার গ্রামের মেঠো পথ নয়। মেহের রাগে গজগজ করতে করতে গাড়িতে উঠে সজোরে দরজাটা বন্ধ করলো। তীব্র হর্ন বাজিয়ে সে আরহামের পাশ কাটিয়ে তীর বেগে গাড়িটা চালিয়ে নিয়ে গেল। আরহাম এক দৃষ্টিতে দ্রুত গতিতে মিলিয়ে যাওয়া সাদা মার্সিডিসটার দিকে তাকিয়ে রইল। যখন গাড়িটা দৃষ্টিসীমার বাইরে চলে গেল, তখন তার ঠোঁটের কোণে ফুটে ওঠা এক রহস্যময়, প্রায় অদৃশ্য হাসি রেখাটা আর কেউ দেখল না। তার চোখে তখন কোনো সাধারণ ছাত্রের সরলতা ছিল না, ছিল এক শিকারী বাঘের ক্ষুরধার দৃষ্টি, যা দিয়ে সে তার শিকারকে মেপে নিচ্ছিল। এই সাক্ষাৎ যেখানেই শেষ নয়, বরং শুরু, সেটা হয়তো সে মনে মনে ঠিক করে ফেলেছিল। সিরিয়াসলি? ওই ছেলেটা আমাদের ভার্সিটিতে? অসম্ভব, আমি নিশ্চয়ই ভুল দেখছি। ভার্সিটির ক্যাফেটেরিয়ার বাইরের চত্বরে সবুজ ঘাসের উপরে পাতা বেতের চেয়ারে বসে আড্ডা দিচ্ছিল মেহের আর তার বন্ধুরা। হাতে দামি ব্র্যান্ডের কোল্ড কফি, চোখে সানগ্লাস। ঠিক তখনই তার চোখ আটকে গেল একটু দূরে দাঁড়িয়ে থাকা একটা অবয়বের দিকে। তার বন্ধু রিফাত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মেহের? কাকে দেখে এইভাবে চমকে উঠলি, যেন ভূত দেখেছিস? মেহের সানগ্লাসটা সামান্য নামিয়ে আঙুল দিয়ে ইশারা করে বলল, ওই যে দেখ, ওই কালো টি শার্ট পরা ছেলেটা, ওই তো আজ সকালে আমার গাড়ির সামনে এসে মরতে বসেছিল। একটা আস্ত বেয়াদব আর আনকালচার ছেলে, সে এখানে কি করছে? সামিয়া সেদিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, ও এই ছেলেটা, এ তো মনে হয় আমাদের ডিপার্টমেন্টে নতুন ভর্তি হয়েছে। নামটা যেন আরহাম না কি যেন একটা শুনলাম। ফার্স্ট ইয়ারের কেউ কেউ ওকে কি নিয়ে কথা বলছিল। হোয়াট?
আমাদের ডিপার্টমেন্টে? মানে আমাকে এখন ওই ছেলের সাথে ক্লাস করতে হবে? জাস্ট ইম্পসিবল। বাবা আমাকে কোন নরকে পাঠিয়েছেন? উফ, বলতো। রিফাত ছেলেটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ছেলেটাকে দেখতে তো অতটাও খারাপ মনে হচ্ছে না, বেশ শান্তশিষ্ট ধরনের লাগছে, হয়তো ভুল করে তোর গাড়ির সামনে চলে এসেছিল। শান্তশিষ্ট না ছাই, ওর পোশাক আশা দেখেছিস? মনে হচ্ছে যেন বঙ্গবাজার থেকে কিনে এনেছে। আর পায়ের স্যান্ডেলটা দেয়, ছি! এই ধরনের ছেলেরা ভার্সিটিতে আসে নাকি পিকনিক করতে সেটাই বুঝি না। এদের জন্যই আমাদের ভার্সিটির স্ট্যান্ডার্ড দিন দিন নিচে নেমে যাচ্ছে। এক্স্যাক্টলি। স্ট্যান্ডার্ডের কথা তো বাদই দিলাম, এদের কোনো কমন সেন্স পর্যন্ত থাকে না। আজ সকালে আমি ওকে এতগুলো কথা শোনালাম, আর ওর মুখে কোনো ভাবান্তরই নেই। এমনভাবে তাকিয়েছিল যেন আমি অন্য কোনো ভাষায় কথা বলছি। একটা সরি পর্যন্ত ঠিকঠাকভাবে বলতে পারছিল না। তাদের গ্রুপের আরেকজন বন্ধু, নাম শান্ত, যতক্ষণ চুপ করে সব শুনছিল, সে এবার মুখ খুলল। আরে তোরা থামবি? একটা মানুষকে তার পোশাক বা সে কোথা থেকে এসেছে তা দিয়ে বিচার করাটা কি ঠিক? হতে পারে সে অনেক মেধাবী ছাত্র, আর সে তোদের কোনো ক্ষতি তো করেনি। ওহ, এখানে একজন মানবতাবাদী পাওয়া গেছে। তুই তো বলবি, তোর তো আবার এসব মিডল ক্লাস সেন্টিমেন্ট খুব বেশি। আমরা ওর মেধা নিয়ে কথা বলছি না, আমরা ওর ক্লাস নিয়ে কথা বলছি। আর ক্লাস জিনিসটা আর টাকা দিয়ে কেনা যায় না, ওটা ভিতর থেকে আসে। চল তো একটু মজা করা যাক। হ্যাঁ, ছেলেটার ভাব দেখে মনে হচ্ছে যেন ও একাই দুনিয়া উদ্ধার করে ফেলবে। ওর একটু ভাব কমানো দরকার। এই বলে মেহের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং ডেলিবারেটলি আরহামের পাশ দিয়ে হেঁটে যাওয়ার জন্য পা বাড়ালো। আরহাম তখন লাইব্রেরির দিকে যাচ্ছিল, তার হাতে কয়েকটা বই। মেহের আর তার বন্ধুরা আরহামের একেবারে গা ঘেঁষে যাওয়ার সময় সামিয়া আরহামকে কোনোই দিয়ে একটা ধাক্কা দিল। আউচ! দেখে চলতে পারো না, গায়ে এসে পড়লে তো। সামিয়া এমনভাবে চিৎকার করে উঠল যেন দোষটা আরহামেরই। ধাক্কার কারণে আরহামের হাত থেকে দুটো বই নিচে পড়ে গেল। সে একবার শুধু শান্তভাবে সামিয়ার দিকে তাকালো, তারপর কোনো কথা না বলে নিচু হয়ে বইগুলো তুলতে লাগলো। মেহের কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, কি ব্যাপার, চোখে কি কোনো সমস্যা আছে নাকি? মেয়েদের গায়ে ধাক্কা দেওয়াটা তোমার নতুন কোনো স্বভাব? কাল আমার গাড়ি, আজ আমার বান্ধবী, তোমার টার্গেট তো দেখছি বেশ ভালোই। আমার ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। এই বলে আরহাম আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। সে শান্ত পায়ে তাদের পাশ কাটিয়ে লাইব্রেরির দিকে হেঁটে চলে গেল, যেন একটু আগে কিছুই ঘটেনি। রিফাত শীষ দিয়ে বলল, ছেলেটার তো দেখছি সত্যিই কোনো অনুভূতি নেই। এতগুলো কথা শোনার পরও ওর মুখ থেকে একটা শব্দও বের হলো না। অনুভূতি নেই না, ওটা ওর অ্যাটিটিউড। ও দেখাতে চাইছে যে আমাদের কথায় ওর কিছুই যায় আসে না। অসহ্য। ক্লাসের ভিতরে আমি ওকে দেখে নেব। ক্লাসরুমের ভেতরে প্রফেসর সাজ্জাদ, সে অক্সফোর্ড ফ্যারোদ নতুন শিক্ষক ক্লাস নিচ্ছেন। ঘরের ভেতর পিন পতন নীরবতা, সবাই মুগ্ধ হয়ে তার লেকচার শুনছে। মেহের বসেছে একেবারে সামনের সারিতে, আর আরহামকে দেখা গেল ক্লাসের শেষ বেঞ্চে জানলার পাশে একা বসে আছে। সে মনোযোগ দিয়ে লেকচার শুনছে আর নোট নিচ্ছে। প্রফেসর সাজ্জাদ শেক্সপিয়ারের হ্যামলেট নিয়ে আলোচনা করতে করতে হঠাৎ একটা প্রশ্ন করলেন। So, can anyone tell me what is the core philosophical dilemma Hamlet is facing? It's not just about revenge, it's something deeper. ক্লাসের প্রায় সবাই চুপ, কেউ সঠিক উত্তরটা গুছিয়ে বলতে পারছে না। মেহের হাত তুলে দাঁড়ালো এবং খুব আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, Professor Hamlet's dilemma is existential. It's the classic to be or not to be, a conflict between action and competition. He is paralyzed by his own thoughts. প্রফেসর সাজ্জাদ মৃদু হেসে বললেন, Good. Very good, Ms. Mirza. But can you elaborate on the source of this paralysis? What is he truly afraid of? মেহের এবার কিছুটা থমকে গেল, সে এত গভীরে ভাবেনি। He is afraid of the consequence, maybe. Afraid of what will happen after he takes revenge. Close, but not quite. ঠিক সেই মুহূর্তে ক্লাসের পেছন থেকে একটা শান্ত গভীর কণ্ঠস্বর ভেসে এলো, He is afraid of the uncertainty of the afterlife.
He fears that death might not be the end, but a gateway to something even more terrible than his current suffering. It is the fear of the unknown, not the act of revenge itself, that holds him back. পুরো ক্লাস ঘুরে পেছনের দিকে তাকালো। আরহাম তখনও জানলার দিকে তাকিয়ে কথাগুলো বলেছে, যেন সে নিজের সাথেই কথা বলছে। প্রফেসর সাজ্জাদের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। Excellent. Absolutely brilliant. What's your name, young man? আমার নাম আরহাম স্যার। Well, Mr. Aram, that was a perfect analysis. Class, listen to what he said. That is the core of Hamlet's tragedy. মেহেরের মুখটা অপমানে লাল হয়ে গেল। পুরো ক্লাসের সামনে, বিশেষ করে প্রফেসর সাজ্জাদের সামনে এই সাধারণ ছেলেটা তাকে ছাপিয়ে গেল। এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। তার অহংকারে যেন কেউ সরাসরি চড় মেরেছে। ক্লাস শেষে সবাই যখন বেরিয়ে যাচ্ছে, মেহের আরহামের পথের সামনে এসে দাঁড়ালো। বাবা, তুমি তো দেখছি শুধু রাস্তায় মানুষজনকে ধাক্কা দিতে জানো না, ক্লাসের ভিতরেও ভালো ভাবও নিতে জানো। শেক্সপিয়ার নিয়ে তো বড় বড় লেকচার দিলে। এসব কি গুগল থেকে মুখস্থ করে এসেছো? আরহাম তার ব্যাগ গোছাতে গোছাতে শান্তভাবে মেহেরের দিকে না তাকিয়েই বলল, কিছু বই পড়ার জন্য গুগলের দরকার হয় না, লাইব্রেরি যথেষ্ট। তার এই ঠান্ডা নির্বিকার জবাবটা মেহেরের গায়ে কাঁটার মতো বিঁধল। মেহের আরও রেগে গিয়ে বলল, লাইব্রেরি? তোমার মতো ছেলেরা লাইব্রেরিতে গিয়ে বই পড়ে? এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। নাকি অন্য কোনো ধান্দা আছে? বড় বড় প্রফেসরদের ইমপ্রেস করে স্কলারশিপ জোগাড় করার ধান্দা? আরহাম এবার ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো। সে সরাসরি মেহেরের চোখের দিকে তাকালো। তার গভীর কালো চোখ দুটোই এমন কিছু একটা ছিল যা দেখে মেহেরের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। এক মুহূর্তের জন্য তার মনে হলো এই চোখ দুটো কোনো সাধারণ ছাত্রের নয়। সবার চিন্তা ভাবনা তোমার মতো এতটা সস্তা হয় না, মিস মেহের মির্জা। এই একটা বাক্য বলে আরহাম তার পাশ কাটিয়ে বেরিয়ে গেল। মেহের অপমানে আর বিস্ময়ে সেখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল। এই প্রথম কেউ তাকে সরাসরি এভাবে কথা শোনালো। ছেলেটার আচরণ তাকে যতটা না অপমানিত করেছে, তার চেয়ে অনেক বেশি কৌতূহলী করে তুলেছে। কে আরহাম? এত সাহস সে কোথায় পায়? আমার সামনে এইভাবে কথা বলার সাহস কোথা থেকে পেল? তার কি শান্ত নির্বিকার চেহারার আড়ালে আসলে কোন মানুষটা লুকিয়ে আছে? এই প্রশ্নগুলোই তখন মেহেরের মাথায় ঘুরপাক খেতে শুরু করলো। ওর সাহসটা একবার দেখলি সামিয়া? পুরো ক্লাসের সামনে আমাকে অপমান করলো। সবার চিন্তা ভাবনা তোমার মতো এতটা সস্তা হয় না। হাউ ডিয়ার হি! আমি ওকে ছাড়বো না। কালই আমি বাবাকে বলে ওর ভার্সিটি থেকে বের করার ব্যবস্থা করছি। ভার্সিটি থেকে ফেরার পথে গাড়ির স্টিয়ারিং হুইলে শক্ত করে হাত রেখে কথাগুলো বলছিল মেহের। তার কণ্ঠস্বর রাগে কাঁপছে। ব্লুটুথ দিয়ে ফোনটা কানেক্ট করা, ও পাশে সামিয়া তাকে শান্ত করার চেষ্টা করছে। সামিয়া বলল, কুল ডাউন মেহের, একটা মিডল ক্লাস ছেলের কথায় এত রিয়্যাক্ট করছিস কেন? ও ইন্টেনশনালি তোকে রাগানোর জন্য এসব বলেছে, তুই পাত্তা না দিলেই তো হয়। পাত্তা দিব না মানে? তুই বুঝতে পারছিস না, ও আমাকে চেঞ্জ করেছে। ওর ওই শান্ত ভাবলেশীন চেহারাটা আমার মাথায় আগুন ধরিয়ে দিচ্ছে। মনে হচ্ছে যেন ও আমাদের সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আমি ওর আসল চেহারাটা সবার সামনে এনে ছাড়বো। রাগের মাথায় ঢাকার ভয়াবহ ট্রাফিক এড়ানোর জন্য মেহের একটা পরিচিত শর্টকাট রাস্তায় গাড়ি ঢুকিয়ে দিল। এই রাস্তাটা সাধারণত দিনের বেলাতেও বেশ ফাঁকা থাকে। দুপাশে পুরনো কিছু কারখানার ঝোপঝাড় ছাড়া তেমন কিছুই নেই। সামিয়া বলল, যাই হোক, তুই ওসব বাদ দে। আজ সন্ধ্যায় ক্লাবে আসছিস তো? নতুন ডিজে আসছে, অনেক মজা হবে, তোর মুডও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আসবো। আমার এখন একটু ডিস্ট্র্যাকশন দরকার। ওই ছেলের চিন্তা মাথা থেকে। মেহেরের কথা শেষ হওয়ার আগেই বিকট শব্দে ৩-৪টে মোটর বাইক এসে তার মার্সিডিজের সামনে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পথ আটকে দিল। মেহের সজোরে ব্রেক কষল। তার কপালটা একটুর জন্য স্টিয়ারিংয়ে লাগেনি। হোয়াট দা? ওরা আবার কারা? সামিয়া ওপাশ থেকে চিৎকার করে বলল, কি হয়েছে মেহের? কিসের শব্দ হলো? হ্যালো মেহের? মেহের ফোনটা কেটে দিয়ে দেখল বাইকগুলো থেকে ৫-৬ জন বখাটে ধরনের ছেলে নামছে। তাদের মুখে বিশ্রী হাসি, চোখের দৃষ্টি ভালো না। মেহের দ্রুত গাড়ির সেন্ট্রাল লকটা চেক করে নিল। ছেলেগুলোর মধ্যে একজন, যে সম্ভবত তাদের নেতা, সে এগিয়ে এসে গাড়ির জানলায় টোকা দিল।
কে গো ম্যাডাম, এত দামি গাড়ি নিয়ে এই গরিবের রাস্তায় কি করেন? পথ হারাইছেন নাকি? তার সঙ্গীরা হিহি করে হেসে উঠল। মেহের তার স্বভাব সুলভ অহংকারী মেজাজে জানলার কাঁচটা সামান্য নামিয়ে বলল, রাস্তা ছাড়ো। তোমরা জানো আমি কে, আমার বাবাকে? সেই পরিচয় পেলে তোমাদের সারা জীবনের জন্য রাস্তা পাশে শুয়ে থাকতে হবে। তার হুমকিতে ছেলেগুলো ভয় পাওয়ার বদলে যেন আরও মজা পেল। নেতা ছেলেটা একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, ওরে বাবা, আমরা তো ভয়ে মরে গেলাম। তা আপনার বাবা কি করেন ম্যাডাম? দেশের প্রেসিডেন্ট নাকি? আমরা একটু শুনি। আমার বাবা মির্জা সাহেব, মির্জা ইন্ডাস্ট্রির মালিক। নামটা শুনেছো কখনো? মির্জা সাহেব? কোন মির্জা সাহেব? ঢাকায় তো মির্জা সাহেবের অভাব নাই। ম্যাডাম, আপনার বাবাকে একটু ফোন লাগান, আমরা কথা বলি। বলি যে তার পরীর মতো মাইয়াটারে আমরা একটু আদর করতে চাই। দেখো, তোমাদের যা টাকা পয়সা লাগে আমি দিচ্ছি। আমার পার্সটা নিয়ে যাও, কিন্তু প্লিজ রাস্তাটা ছাড়ো। টাকা পয়সা তো লাগবেই, কিন্তু তার আগে তো আপনার সাথে একটু পরিচয় হইতে হইব নাকি? ম্যাডাম, দরজাটা খোলেন ম্যাডাম। গরমে গাড়ির ভিতরে কষ্ট পাইতেছেন, চালান নাই। এই বলে সে গাড়ির দরজার হাতুড়ে টান দিল, কিন্তু লক করা থাকায় খুলতে পারল না। সেবার আরও রেগে গিয়ে দরজায় সজোরে লাথি মারল। মেহের ভয়ে চোখ বন্ধ করে ফেলল। তার পুরো শরীর কাঁপছে। তার এতদিনের অহংকার, তার আভিজাত্য, সব কিছুই এই মুহূর্তে অর্থহীন মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে নির্জন রাস্তাটার অন্য প্রান্তে একটা অবয়ব দেখা গেল। কাঁধে ব্যাগ, হাতে বই, পায়ে সাধারণ স্যান্ডেল। শান্ত পায়ে এগিয়ে আসছে আরহাম। বখাটেদের একজন তাকে দেখতে পেয়ে চিৎকার করে বলল, ওই হিরো, এদিকে কি? ভাগ এখান থেকে, নাইলে গাড়ির সাথে তোরও পুইতে হলামও। আরহাম তাদের কথায় কান না দিয়ে সোজা তাদের দিকেই হেঁটে আসতে লাগলো। তার হাঁটার গতি বাড়লও না, কমলও না। নেতা ছেলেটা বিরক্ত হয়ে তার পথ আটকে দাঁড়ালো। কিরে, কোথা কানে যায় না? সাইডে যা কইলাম। আরহাম এবার থামল। সে ছেলেটার চোখের দিকে তাকালো। সেই শান্ত গভীর দৃষ্টি, কিন্তু আজ সেই দৃষ্টিতে শীতলতার পরিমাণটা অনেক বেশি। রাস্তাটা ছেড়ে দে। কি কইলি? তুই আমারে অর্ডার দিতেছস? তুই জানোস আমি কে? এই এলাকার? আরহাম তার কথা শেষ করতে দিল না। সে এক পা এগিয়ে ছেলেটার আরও কাছে চলে এলো। তাদের দুজনের মধ্যে দূরত্ব এখন মাত্র 1 ফুট। তোর পরিচয় জানার আমার কোনো আগ্রহ নেই। আমি শুধু তোকে শেষবারের মতো বলছি, তোর বন্ধুদের নিয়ে 5 সেকেন্ডের মধ্যে এখান থেকে চলে যা, নয়তো তোদের লাশগুলো কেউ খুঁজে পাবে না। কথাগুলো বলার সময় আরহামের কণ্ঠস্বরে কোনো পরিবর্তন হলো না, কিন্তু তার চোখের মনি দুটো যেন মুহূর্তের জন্য নিকষ কালো হয়ে গিয়েছিল। গাড়ির ভেতর থেকে মেহেরও সেই চোখ দেখতে পেল। এই চাহানি কোনো সাধারণ ছাত্রের নয়, এই চাহানি এক শিকারীর, যে তার শিকারকে ছিঁড়ে খাওয়ার জন্য প্রস্তুত। নেতা ছেলেটার মুখের হাসিটা মিলিয়ে গেল। সে আরহামের চোখের দিকে তাকিয়ে ইনএক্সপ্লিকেবলি এক অজানা আতঙ্কে জমে গেল। তার মনে হলো তার সামনে কোনো মানুষ নয়, বরং সাক্ষাৎ মৃত্যুর দূত দাঁড়িয়ে আছে। তার গলা শুকিয়ে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। তার সঙ্গীরাও তাদের নেতারই অবস্থা দেখে ঘাবড়ে গেল। আরহাম এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গুনতে শুরু করলো। 1, 2। চল রে সবাই, এখানে আর কাম নাই। নেতা ছেলেটা কোনো মতে কাঁপা কাঁপা গলায় কথাটা বলেই দ্রুত তার বাইকের দিকে দৌড় দিল। তার সঙ্গীরাও ভূত দেখার মতো চমকে ওঠে। এক মুহূর্তও দেরি না করে নিজেদের বাইক স্টার্ট দিল। বিকট শব্দ করে তারা যেদিক থেকে এসেছিল সেদিকে ঝড়ের বেগে পালিয়ে গেল। পুরো রাস্তাটা আবার নীরব হয়ে গেল। আরহাম ধীরে পায়ে মেহেরের গাড়ির জানলার কাছে এগিয়ে এলো। সে নিচু হয়ে কাঁচের ভেতর দিয়ে মেহেরের আতঙ্কিত মুখের দিকে তাকালো। মেহের ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে তার মনে আরহামের জন্য কোনো রাগ বা ঘৃণা নেই, আছে শুধু বিস্ময়। আপনার বাড়ি যাওয়া উচিত, এই রাস্তাটা একা আসার জন্য নিরাপদ নয়। মেহের কোনো কথা বলতে পারল না। সে শুধু মন্ত্রমুগ্ধের মতো মাথা নাড়ল। আরহাম আর কিছু না বলে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের পথে হাঁটতে শুরু করলো, যেন একটু আগে এখানে কিছুই ঘটেনি। মেহের কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর কাঁপা কাঁপা হাতে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল। সে দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে গেল।
কিন্তু তার চোখ বারবার রিয়ার ভিউ মিরারে চলে যাচ্ছিল। দূরে শান্ত পায়ে হেঁটে যাওয়া আরহামের অবয়বটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। গাড়ি চালাতে চালাতে মেহেরের মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে এই ছেলে? ওর চোখে এমন কি ছিল যা দেখে পেশাদার সন্ত্রাসীরাও ভয়ে পালিয়ে গেল? কোনো মারামারি নয়, কোনো চিৎকার নয়, শুধু কয়েকটা শান্ত কথা আর একটা শীতল চাহনি। এই সাধারণ দেখতে ছেলেটির মধ্যে এমন কি লুকিয়ে আছে? এ প্রথমবার মেহেরের অহংকারী মনের গভীরে আরহামের জন্য এক অজানা অনুভূতি জন্ম দিল। সেটা রাগ নয়, ভয়ও নয়, বরং এক তীব্র আকর্ষণ, এক রহস্যময় আকর্ষণ যা তাকে ছেলেটার সম্পর্কে আরও বেশি জানতে বাধ্য করছিল। ওই দেখ, তোর হিরো আসছে। কি ব্যাপার, আজ আবার নতুন করে থ্যাংক ইউ বলার প্ল্যান নাকি? পরদিন সকালে ভার্সিটি লাইব্রেরির সামনে দাঁড়িয়ে কথাগুলো বলল সামিয়া। তার ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি। মেহের তার কথায় কান না দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরহাম কাঁধে ব্যাগ ঝুলিয়ে শান্ত পায়ে লাইব্রেরির দিকেই হেঁটে আসছে। আজ তার পরনে একটা সাধারণ নীল চেক শার্ট আর কালো জিন্স, কিন্তু কালকের ঘটনার পর থেকে মেহেরের চোখে আরহাম আর সাধারণ নেই। সামিয়া আবার খোঁচা দিয়ে বলল, কি রে, কথা বলছিস না কেন? সেটার প্রেমে টেমে পড়ে গেলি নাকি? অবশ্য পরেরই কথা, সিনেমার হিরোদের মতো এন্ট্রি নিয়ে তোকে বাঁচালো বলে কথা। চুপ করবি তুই? আমি কোনো প্রেমে পড়িনি। আমি শুধু কালকের ঘটনার জন্য ওকে একটা ফর্মাল থ্যাঙ্কস জানাতে চাই। এটা সাধারণ ভদ্রতা, সেটা হয়তো তোর মধ্যে নেই। ও তাই নাকি? ভদ্রতা? যে ছেলেটাকে তুই 2 দিন আগেও সহ্য করতে পারতিস না, যাকে ক্লাস থেকে বের করে দেওয়ার প্ল্যান করছিলি, তার জন্য হঠাৎ এত ভদ্রতা কোথা থেকে উতলে উঠলো শুনি? মেহের কোনো উত্তর দেওয়ার আগেই আরহাম তাদের প্রায় কাছে এসে পড়ল। মেহেরের হৃৎপিণ্ডটা কেন জানি একটু জোরে ধকধক করে উঠল। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে আরহামের পথ আগলে দাঁড়ালো। এক্সকিউজ মি। আরহাম থামলো, সে একবার মেহেরের দিকে তাকালো, তারপর তার পাশের সামিয়ার দিকে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখের কোণেও কোনো কৌতূহল নেই, যেন সে সম্পূর্ণ অপরিচিত কাউকে দেখছে। আমাকে কিছু বলছো? হ্যাঁ, তোমাকে বলছি। আমি আমি আসলে কালকের জন্য তোমাকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। তুমি না থাকলে হয়তো। ওটা কোনো ব্যাপার না, আমি যা ঠিক মনে করেছি তাই করেছি। এখন আমি কি যেতে পারি? আমার একটা বই রিটার্ন করার আছে। তার এই নির্লিপ্ত আচরণে মেহেরের মেজাজটা আবার খারাপ হওয়ার উপক্রম হলো। সে ভেবেছিল আরহাম হয়তো একটু অবাক হবে বা হয়তো একটু ভাব নিয়ে কথা বলবে, কিন্তু তার আচরণে এমন কিছুই নেই। ব্যাপার না মানে? তুমি জানো ছেলেগুলো কতটা ডেঞ্জারাস ছিল? ওরা আমার অনেক বড় ক্ষতি করতে পারতো। তুমি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছো, আর তুমি বলছো এটা কোনো ব্যাপারই না। বিপদটা তুমি নিজে ডেকে এনেছিলে। ওই রাস্তাটা নিরাপদ নয়, যেন শর্টকাট নেওয়ার কোনো মানে হয় না। আর অহংকার দেখে সব পরিস্থিতি সামাল দেওয়া যায় না, মাঝে মাঝে চুপ করে থাকাও জানতে হয়। আরহামের কথায় মেহের স্তব্ধ হয়ে গেল। ধন্যবাদ জানানোর বদলে সে কি এখন লেকচার শুনছে? সামিয়া এতক্ষণ চুপ থাকলেও এবার আর থাকতে পারল না। এই যে ভাইয়া, আপনি কি একটু বেশি কথা বলছেন না? মেহের আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছে, আর আপনি ওকে জ্ঞান দিচ্ছেন? কে আপনাকে ওর পার্সোনাল অ্যাডভাইজার বানিয়েছে? আরহাম সামিয়ার দিকে একবারও না তাকিয়ে মেহেরকে উদ্দেশ্য করে বলল, আমার মনে হয় তোমার বন্ধুদেরও শেখানো উচিত কখন কথা বলতে হয় আর কখন নয়। এই বলে সে তাদের পাশ কাটিয়ে লাইব্রেরির ভেতরে চলে গেল। সামিয়া রাগে ফেটে পড়ে বলল, দেখেছিস দেখেছিস ছেলেটার অ্যাটিটিউড? আমি তোকে আগেই বলেছিলাম এর সাথে কথা বলারই কোনো দরকার নেই। ও একটা আস্ত অসভ্য, চল এখান থেকে। কিন্তু মেহের নড়ল না। সে এক দৃষ্টিতে লাইব্রেরির দরজার দিকে তাকিয়ে রইল। আরহামের কথাগুলো তার অপমানের চেয়ে বেশি অবাক করেছে। ছেলেটা ঠিক কথাই বলেছে। আমার অহংকারই কাল আমাকে বিপদে ফেলেছিল, কিন্তু এই সাধারণ ছেলেটা এত কিছু বোঝে কিভাবে? সামিয়া, তুই ক্লাসে যা, আমার একটু কাজ আছে, আমি পরে আসছি। কাজ? কি কাজ? তুই আবার ওর পিছনে যাবি নাকি? তোকে এত কৈফিয়ত দিতে আমি বাধ্য নই, তুই যা। মেহেরের দৃঢ় কণ্ঠস্বরে সামিয়া আর কথা বাড়ালো না। সে রাগে গজগজ করতে করতে ক্লাসের দিকে চলে গেল। মেহের কিছুক্ষণ অপেক্ষা করে লাইব্রেরির ভেতরে ঢুকলো। লাইব্রেরিটা বিশাল আর নীরব। মেহের দেখলো আরহাম একটা বইয়ের শেলফের সামনে দাঁড়িয়ে বই খুঁজছে। মেহের নিঃশব্দে তার পেছনে গিয়ে দাঁড়ালো। আমার বন্ধুরা কেমন সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে, আগে নিজের আচরণ ঠিক করো। আরহাম বই থেকে চোখ না সরিয়েই বলল, আমি তো ভাবতেও চাইনি, তুমি আমাকে ভাবতে বাধ্য করলে। মেহের এবার তার পাশে এসে দাঁড়ালো।
তার মানে তুমি বলতে চাও দোষটা আমার? আমি কিছু বলতে চাই না। আরহাম একটা বই টেনে বের করে পাতা উল্টাতে লাগলো। মেহের হতাশ হয়ে বলল, তুমি এত অদ্ভুত কেন বলো তো? আমি তোমার সাথে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করছি, আর তুমি আমাকে ইগনোর করছো। কাল তুমি আমাকে বাঁচালে, আর আজ এমন ব্যবহার করছো, আমাকে চেনোই না। সমস্যাটা কি তোমার? আরহাম এবার বইটা বন্ধ করে শেলফে রেখে দিল। সে মেহেরের দিকে পুরোপুরি ঘুরে দাঁড়ালো। লাইব্রেরির নীরবতায় তাদের দুজনের নিঃশ্বাসের শব্দও যেন শোনা যাচ্ছে। সমস্যাটা আমার নয়, তোমার। তুমি ধন্যবাদ শব্দটার অর্থ জানো, কিন্তু সেটার ব্যবহার জানো না। ধন্যবাদ জানানোর জন্য এসে তুমি আমার সাথে ঝগড়া করছো। তুমি আসলে ধন্যবাদ জানাতে আসোনি, তুমি এসেছো নিজের ইগোকে শান্ত করতে। তুমি দেখতে চেয়েছো কালকের ঘটনার পর আমি তোমার সাথে কিভাবে কথা বলি। আরহামের কথাগুলো যেন আয়নার মতো মেহেরের ভেতরের রূপটা তার সামনে তুলে ধরল। মেহেরের মুখ দিয়ে কোনো কথা বের হলো না। আরহাম আবার বলতে লাগলো, তোমার ধারণা তুমি মেহের মির্জা, তাই সবাই তোমার সামনে মাথা নত করে কথা বলবে, কিন্তু আমি সবার মতো নই। আমার কাছে তুমি শুধু আমার একজন ক্লাসমেট, এর বেশি কিছু না। তাই আমার কাছ থেকে বিশেষ কোনো আচরণ আশা করো না। তার মানে তুমি আমাকে একটুও পছন্দ করো না? কথাটা নিজের অজান্তে মেহেরের মুখ থেকে বেরিয়ে গেল। কথাটা বলেই সে জিভ কাটল। কেন সে প্রশ্নটা করলো? আরহামের মুখে প্রথমবারের মতো একটা হালকা, প্রায় অদৃশ্য হাসির রেখা দেখা গেল। পছন্দ বা অপছন্দের প্রশ্ন আসছে কেন? আমি তো তোমাকে চিনি না। কাউকে না চিনে পছন্দ বা অপছন্দ করাটা বোকামি। এই কথা বলে আরহাম আর দাঁড়ালো না। সে অন্য একটা বই নিয়ে কাউন্টারের দিকে চলে গেল। মেহের সেখানেই দাঁড়িয়ে রইল। ছেলেটা আমাকে আবারও কথার জালে হারিয়ে দিয়ে চলে গেল। কিন্তু এবার মেহেরের রাগ হলো না, বরং তার মনে এক অন্যরকম অনুভূতির জন্ম হলো। এই প্রথম কোনো ছেলে আমার সাথে এইভাবে কথা বলল, যে আমার বাবার পরিচয় প্রভাবিত নয়, আমার সৌন্দর্যে মুগ্ধ নয়, আমার অহংকারে ভীত নয়। মেহেরের ঠোঁটের কোণে নিজের অজান্তেই একটা হাসি ফুটে উঠল। অদ্ভুত, সত্যি খুব অদ্ভুত। সে লাইব্রেরি থেকে বেরিয়েই ফোন বের করে শান্তকে কল করলো। হ্যালো শান্ত, একটা হেল্প করতে পারবি? হ্যাঁ বল। আমাদের ক্লাসে ওই নতুন ছেলেটা আরহাম, ওর ব্যাপারে তুই কিছু জানিস? ও কোথায় থাকে, কি করে, এসব? আরহাম, কেন রে? হঠাৎ ওকে নিয়ে এত আগ্রহ? মেহের মুচকি হেসে বলল, আগ্রহ না, জাস্ট কৌতূহল। ছেলেটা বড্ড বেশি রহস্যময়, ওর রহস্যটা আমি জানতে চাই। এই খুনসুটি, এই উপেক্ষা আর মেহেরের বাড়তে থাকা কৌতূহল সবকিছু মিলিয়ে তাদের সম্পর্কের একটা নতুন অধ্যায় সেদিন থেকে শুরু হয়ে গিয়েছিল, যার নাম হয়তো অনুরাগ। হ্যালো আরহাম, আমি মেহের বলছিলাম। ফোনের ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু নীরবতা। মেহের কয়েক মুহূর্ত অপেক্ষা করলো, ভাবলো হয়তো লাইনটা কেটে গেছে। হ্যালো, শুনতে পাচ্ছ? এবার একটা শান্ত পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। শুনতে পাচ্ছি। তোমার নম্বর আমার কাছে সেভ করা ছিল না, তাই বুঝতে পারিনি। বলো। ও আসলে আমি একটা দরকারি কাজে ফোন দিয়েছিলাম। প্রফেসর সাজ্জাদ যে পেয়ার অ্যাসাইনমেন্টটা দিয়েছেন সেটার ব্যাপারে। আমার পার্টনার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই বলছিলাম যে। আরহাম তার কথা শেষ করার আগেই বলল, আমারও কোনো পার্টনার নেই। মেহের মনে মনে হাসল। শান্তর কাছ থেকে সে আগেই খবর নিয়েছিল যে আরহাম একা কাজ করছে। গ্রেট, তাহলে আমরা কি একসাথে কাজটা করতে পারি? মানে তোমার যদি কোনো আপত্তি না থাকে। কোথায় দেখা করতে হবে? ওপাশ থেকে আবার কিছুক্ষণ নীরবতা। মেহের প্রায় ধরেই নিয়েছিল যে আরহাম না বলে দেবে। আরহামের অপ্রত্যাশিত সম্মতিতে মেহের এতটাই অবাক হলো যে সে কয়েক সেকেন্ড কোনো কথাই বলতে পারল না। হো আচ্ছা, ভার্সিটির লাইব্রেরিতে বসতে পারি, অথবা লাইব্রেরিতে কথা বলাটা অসুবিধাজনক হবে, বাইরে কোথাও বসাই ভালো। তাহলে বনানীর ক্যাফে ম্যারিনো কেমন হয়? ওখানকার পরিবেশটা বেশ শান্ত। কাল বিকেল 5টায়। ঠিক আছে। এই বলে আরহাম ফোনটা রেখে দিল। কোনো অপ্রয়োজনীয় কথা নেই, কোনো বাড়তি প্রশ্ন নেই। মেহের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আবারও অবাক হলো। ছেলেটা কি রোবট নাকি? পরদিন বিকেলে ক্যাফে ম্যারিনোতে মেহের আরহামের 5 মিনিট আগে পৌঁছে গিয়েছিল। তার পরনে আজ কোনো জমকালো পোশাক নয়, বরং একটা সিম্পল কিন্তু এলিগেন্ট আকাশি রঙের কুর্তি। সে এমনভাবে সেজেছে যাতে আরহাম তাকে নিয়ে নতুন করে কোনো মন্তব্য করার সুযোগ না পায়। ঠিক 5টায় আরহাম কফি শপে ঢুকলো। তার পরনে সেই পরিচিত সাধারণ পোশাক। সে একবার চারদিকে তাকিয়ে মেহেরকে খুঁজে বের করলো এবং সোজা তার টেবিলের দিকে এগিয়ে গেল।
আমি কি খুব বেশি দেরি করে ফেলেছি? চেয়ারে বসতে বসতে আরহামের প্রথম প্রশ্ন। মেহের মৃদু হেসে বলল, না, একদমই না। তুমি পারফেক্ট টাইমে এসেছো। পাংচুয়ালিটির জন্য ফুল মার্কস। আরহাম কোনো উত্তর না দিয়ে মেনু কার্ডটা তুলে নিল। ওয়েটার আসতেই মেহের বলল, আমার জন্য একটা ক্যারামেল মাকিয়াটো। তোমার জন্য কি অর্ডার করবো আরহাম? আরহাম মেনু থেকে চোখ না সরিয়েই বলল, একটা ব্ল্যাক কফি, নো সুগার। ওয়েটার চলে যাওয়ার পর টেবিলে একটা বিশ্রী নীরবতা নেমে এলো। মেহের বুঝতে পারছিল না কিভাবে কথা শুরু করবে। সো অ্যাসাইনমেন্টের টপিকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। পোস্ট কলোনিয়াল লিটারেচারে আইডেন্টিটি ক্রাইসিস। আরহাম ল্যাপটপ অন করতে করতে বলল, টপিকটা ভালো। তোমার কি মনে হয় মূল ফোকাসটা কোন লেখকের উপর করা উচিত? চিনোয়া আচেবে নাকি সালমান রুশদি? আমার মতে রুশদির মিডনাইটস চিলড্রেন দিয়ে শুরু করাটা ভালো, কারণ সেলিম সিনাইয়ের চরিত্রটা পুরো উপমহাদেশের আইডেন্টিটি ক্রাইসিসের একটা জীবন্ত রূপক। ঠিক, কিন্তু আচেবের থিংস ফল অ্যাপার্ট এর গুরুত্ব কম নয়। ওটা আমাদের দেখায় কিভাবে ক্যালোনোজিয়াম একটা পুরো সংস্কৃতিকে ভেতর থেকে ধ্বংস করে দেয় এবং মানুষকে তার নিজের শেকড় থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। মেহের অবাক হয়ে দেখছিল সাহিত্যের এত গভীর বিষয়ে আরহামের জ্ঞান কতটা স্বচ্ছ এবং পরিষ্কার। সে শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন ফিলসফার আর থিওরিস্টদের কথাও সহজভাবে বলছিল। মেহের আরহামের কথা বলার ভঙ্গি, তার অ্যানালিটিক্যাল ক্ষমতা আর তার গভীর চিন্তাভাবনার প্রেমে পড়তে শুরু করলো। এই প্রথম তার মনে হলো সে এমন একজনের সাথে কথা বলছে যে তার বুদ্ধিমত্তার সাথে পাল্লা দিতে সক্ষম। প্রায় 1 ঘন্টা পর অ্যাসাইনমেন্টের কাঠামোটা দাঁড় করিয়ে ফেলে তারা সামান্য বিরতি নিল। মেহের কফিতে চুমুক দিয়ে বলল, আমি সত্যি অবাক হচ্ছি আরহাম, তোমার পড়ার পরিধি অনেক বিশাল। তুমি কি সব সময় এত বই পড়ো? সময় পেলে পড়ি, বই মানুষের সেরা বন্ধু, তাই না? তা ঠিক, কিন্তু শুধু বই পড়লেই তো হয় না। তোমার কথা শুনলে মনে হয় তুমি যেন সব কিছু আগে থেকে দেখো, অনেক গভীর থেকে বোঝো। সবাই দেখে, হয়তো দেখার দৃষ্টিভঙ্গি আলাদা হয়। আমার তোমাকেও খুব আলাদা মনে হয়। আরহাম কোনো উত্তর দিল না, শুধু কফির কাপটা তুলে নিল। তার এই নীরবতায় মেহেরকে আরও বেশি করে তার দিকে টানছিল। মেহের আরহামের এই গম্ভীর ভাবটা কাটানোর জন্য একটু দুষ্টুমি করার সিদ্ধান্ত নিল। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? কি কথা? তুমি কি কখনো হাসো না? মানে আমি তোমাকে ভার্সিটিতে যেদিন দেখেছিলাম সেদিন থেকেই তোমার মুখে হয় একটা সিরিয়াস ভাব, না হয় এটা আমার কিছু যায় আসে না টাইপের ভাব। তুমি কি জন্ম থেকে এমন? আরহাম এবার চোখ তুলে মেহেরের দিকে তাকালো। তার দৃষ্টিতে কোনো রাগ নেই, বরং সামান্য কৌতুক। তুমি কি আমার হাসির উপর কোনো রিসার্চ করছো? অ্যাসাইনমেন্টের নতুন কোনো টপিক নাকি? আরে দূর, তা নয়। আমি জাস্ট জানতে চাইছি, তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলে যদি একটু হাসতো, তাহলে হয়তো ভার্সিটির অনেক মেয়ে হার্ট অ্যাটাক হয়ে যেত। মেহের ভেবেছিল হ্যান্ডসাম শুনে আরহাম হয়তো একটু লজ্জা পাবে বা খুশি হবে, কিন্তু আরহামের মুখে কোনো ভাবান্তর হলো না। হার্ট অ্যাটাক করানোটা আমার উদ্দেশ্য নয়। আচ্ছা বাদ দাও, তোমার প্রিয় রং কি? নিশ্চয়ই কালো বা ধূসর টাইপের কোনো কিছু হবে। তোমার পোশাক আর তোমার ভাব দেখে তো তাই মনে হয়। নীল। নীল? ওয়াও, আমারও প্রিয় রং নীল। দেখো, আমাদের মধ্যে একটা মিল পাওয়া গেল। পৃথিবীর প্রায় 40% মানুষের প্রিয় রং নীল। এটা খুব সাধারণ একটা মিল। মেহেরের মুখটা চুপসে গেল। সে রাগে টেবিলের নিচে পা দিয়ে আরহামের পায়ে আলতো করে একটা লাথি মারল। তুমি একটা আস্ত রোবট, তোমার সাথে কথা বলাই বেকার। আরহামের ঠোঁটের কোণে এবার যেন 1 সেকেন্ডের জন্য একটা হাসির আভাস দেখা দিয়ে মিলিয়ে গেল। সেদিকে তাকিয়ে মেহেরের রাগটা উধাও হয়ে গেল। তার মনে হলো এই গম্ভীর চেহারার আড়ালে অন্য একটা মানুষ লুকিয়ে আছে, যাকে সে আবিষ্কার করতে চায়। তাদের কফির কাপ তখন খালি। বাইরে সন্ধ্যা নামছে। আরহাম ঘড়ির দিকে তাকিয়ে বলল, আজকে তাহলে ওঠা যাক, বাকি কাজটা কালকে করা যাবে। কালকেও কি আমরা এখানে দেখা করব? আরহাম কিছুক্ষণ মেহেরের চোখের দিকে তাকিয়ে রইল। এই প্রথম সে মেহেরের অহংকারী চোখের আড়ালে একটা সরল কোমল মনকে দেখতে পেল। যে মেয়েটা সবার সামনে সিংহীর মতো আচরণ করে, তার ভেতরেও যে এত সারল্য লুকিয়ে থাকতে পারে, সেটা আরহামকে অবাক করল। তোমার যেখানে সুবিধা হয়। এই বলে সে বিল দেওয়ার জন্য ওয়েটারকে ডাকলো। মেহের দ্রুত তার পার্স থেকে কার্ড বের করে বলল, না,
আজকের বিলটা আমি দেব। কালকেও তো তোমাকে দেখা করতে বলেছি। তার কোনো মানে নেই, আমরা দুজনেই কফি খেয়েছি, বিলটা শেয়ার করাটা যুক্তিসঙ্গত। একদমই না। তুমি যদি আমাকে সামান্য সম্মান করে থাকো তাহলে বিলটা আমাকেই দিতে দেবে। আর আমার কথা বাড়ালো না, সে চুপচাপ বসে রইল। মেহের বিল পরিশোধ করার পর তারা দুজনে কফি শপ থেকে বেরিয়ে এলো। বাইরে তখন হালকা বাতাস বইছে। মেহের তার গাড়ির চাবির দিকে ইশারা করে বলল, তোমাকে কি কোথাও ড্রপ করে দিতে হবে? না ধন্যবাদ, আমার বাসা এখান থেকেই কাছে, আমি হেঁটে চলে যেতে পারবো। ও আচ্ছা। তারা দুজনেই কিছুক্ষণ চুপ করে রাস্তায় দাঁড়িয়ে রইল। মেহেরের কণ্ঠে ইতস্তত ভাব। তাহলে কালকে দেখা হচ্ছে? দেখা হবে। এই বলে সে উল্টো দিকের ফুটপাথ ধরে হাঁটতে শুরু করলো। মেহের তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো, এই ছেলেটা একটা গভীর সমুদ্রের মতো, বাইরে থেকে শান্ত কিন্তু ভিতরে কত যে রহস্য আর ঢেউ লুকিয়ে আছে তার কোনো হিয়াত্তা নেই। মেহের তার গাড়িতে ওঠার আগ পর্যন্ত তার যাওয়ার পথের দিকেই তাকিয়ে রইল। ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি। আরহামের অবয়বটা যখন রাস্তার বাকি প্রায় মিলিয়ে যাবে, ঠিক তখন একটা কালো কাঁচের ল্যান্ড রোভার ডিফেন্ডার তীব্র গতিতে এসে তার পাশে থামল। গাড়ি থেকে দ্রুত নেমে এলো দুজন স্যুট পরা লোক। তাদের চালচলন আর শরীরেই ভাষা কোনো সাধারণ ড্রাইভার বা ব্যক্তিগত সহকারীর মতো নয়, বরং সুপ্রশিক্ষিত কমান্ডোর মতো। মিহির দূর থেকে দৃশ্যটা দেখে অবাক হলো। তাদের একজন আরহামের সামনে এসে মাথা ঝুঁকিয়ে নিচু স্বরে কিছু একটা বলল। আরহামের কপাল মুহূর্তের জন্য কুঁচকে গেল। তার মুখের সেই শান্ত নির্বিকার ছাত্রের ভাবটা উধাও হয়ে সেখানে ফুটে উঠল এক শীতল কর্তৃত্বের ছাপ। আরহাম বলে, এখানে কেন এসেছিস? আমি না তোদের বারণ করেছিলাম আমার ভার্সিটির আশেপাশে আসতে? মাফ করবেন কিং, কিন্তু কিং পরিস্থিতি খুব খারাপ। জোহান ভাই আপনাকে এক্ষুনি সেফ হাউস -3 যেতে বলেছেন। জাভেদ তার লোকজন নিয়ে আমাদের নতুন কনসেপ্টে হামলা করেছে। ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয় কিং, কিন্তু জাভেদ সেখানে উপস্থিত ছিল। আরহাম আর একটাও শব্দ করল না। সে পেছনের সিটের দরজা খুলতেই অন্য লোকটা তাকে পথ করে দিল। আরহাম ভেতরে বসার সাথে সাথে গাড়িটা একটা বেআইনি ইউটার্ন নিয়ে ঝড়ের বেগে উল্টো দিকে চলে গেল। পুরো ঘটনাটা ঘটল মাত্র 30 সেকেন্ডের মধ্যে। মেহের তার গাড়ির পাশেই দাঁড়িয়ে পাথরের মতো শক্ত হয়ে গেল। এই দৃশ্যটা তার কাছে সম্পূর্ণ রিয়েলিস্টিক মনে হচ্ছে। এই আরহামকে সে চেনে না। এই দামি গাড়ি, এই কমান্ডোর মতো দেখতে লোক, এসবের মানে কি? ব্যাপারটা কি? মেহের ফিসফিস করে নিজেকে প্রশ্ন করল। তার মনের মধ্যে জমে থাকা রহস্যের মেঘটা যেন আরও ঘনীভূত হয়ে উঠল। সেফ হাউস 3 ঢাকার আউটস্কার্টস শহরের কোলাহল থেকে দূরে একটা পরিত্যক্ত কারখানার ভেতরে অবস্থিত এই গোপন ডেরাটি বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে এর ভেতরে যে কী চলছে। দেয়ালগুলো পুরো কংক্রিটের এবং সম্পূর্ণ সাউন্ড প্রুফ। ভেতরের বিশাল হলরুমের মাঝখানে একটা চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে জাভেদ। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের উঠতি এক মাফিয়া, যে সম্প্রতি আরহামের এলাকায় নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল। তার নাক মুখ ফুলে আছে, শার্টটা রক্তে ভেজা। তার সামনে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছে আরহাম। তার পরনে এখনও সে নীল চেক শার্ট, কিন্তু তার চোখ দুটো এখন আর শান্ত নয়। সেখানে দাউ দাউ করে জ্বলছে এক শীতল আগুন। জোহান পাশে দাঁড়িয়ে রিপোর্ট দিচ্ছিল। কিং, ও আমাদের 30 কোটি টাকার অস্ত্রের চালানটা আটকে দিয়েছিল। আমাদের 5 জন লোক মারা গেছে। আরহাম কোনো কথা বলল না। সে ধীরে ধীরে জাভেদের দিকে এগিয়ে গেল। তার পায়ের শব্দ ছাড়া সে বিশাল হলরুমে আর কোনো শব্দ নেই। আরহামের লোকেরা দেয়ালের পাশ ঘেঁষে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মুখে ভয় আর সমীহ। জাভেদ রক্তাক্ত মুখ তুলে হাসার চেষ্টা করল। কিরে কিং, ভয় পেয়েছিস? ভেবেছিলি তুই একাই এই শহরের রাজা হয়ে থাকবে? তোর দিন শেষ। আরহাম চৌধুরী এবার এই শহর আমার দখলে আসবে। আমার কনসাইনমেন্টে হাত দেওয়ার সাহস তোকে কে দিয়েছে? জাভেদ? সাহস? আরে এটা তো সবই শুরু। আমি তোর সব ব্যবসা একে একে ধ্বংস করে দিব। তুই আমাকে কিছুই করতে পারবি না। আমার পেছনে অনেক বড় হাত আছে। বড় হাত? তুই কি মন্ত্রী সাহেবের ছেলের কথা বলছিস? তুই কিভাবে জানলি? এই শহরে কার নিঃশ্বাসের গতি কতটুকু সেই খবরও আমার কাছে থাকে জাভেদ। তোর সমস্যাটা হলো তুই নিজেকে যতটা চালাক ভাবিস তুই ততটা চালাক নস। তুই ভেবেছিস মন্ত্রী সাহেবের ছেলে তোকে বাঁচাবে,
সে তো এখন নিজের প্রাণ বাঁচানোর জন্য ব্যাংককের ফ্লাইটে বসে আছে। এ কথা শোনার পর জাভেদের মুখের সব রক্ত সরে গেল। সে ফ্যাকাশে মুখে বলল, মিথ্যা কথা, এটা হতেই পারে না। আমার লোকেরা মিথ্যা বলে না, টেবিলটা নিয়ে আয়। জোহানের ইশারায় দুজন লোক একটা ছোট টেবিল নিয়ে এলো। টেবিলের উপর একটা কালো কাপড়ে ঢাকা কিছু জিনিস রাখা। আরহাম জাভেদের সামনে রাখা টেবিলের উপরের কাপড়টা সরালো। সেখানে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে বিভিন্ন আকারের ছুরি, কাঁচি, স্ক্রুড্রাইভার আর একটা ছোট হাতুড়ি। জাভেদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তো তুই কি করতে চাস? আমাকে মেরে ফেলবি? মারতে চাস তো এক গুলিতে মেরে ফেল। এসবের মানে কি? আরহাম টেবিল থেকে সবচেয়ে ছোট আর ধারালো স্কেল প্যালের মতো ছুরিটা তুলে নিল। মৃত্যু তো খুব সহজ একটা শাস্তি জাভেদ। তুই আমার 5 জন বিশিষ্ট লোককে মেরেছিস, তোর মৃত্যু অতটা সহজ হবে না। তুই এমনভাবে মরবি যাতে এই শহরে আর কোনো বেঈমান আমার দিকে চোখ তুলে তাকানোর আগে 1000 বার ভাবে। সে জাভেদের চেয়ারের পাশে এসে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোর কি ব্যথা পেতে ভয় করে জাভেদ? প্লিজ প্লিজ কিং, আমাকে মাফ করে দে। আমি আর কখনো তোর পথে আসব না। আমি এই শহর ছেড়েই চলে যাব। আমাকে শুধু একবারের জন্য বাঁচতে দে। জাভেদের কণ্ঠস্বর তখন কান্নায় ভেঙে পড়েছে। আরহাম তার কথায় কান দিল না। সে ছুরিটা নিয়ে জাভেদের ডান হাতের আঙ্গুলের ডগায় আলতো করে আঁচড় কাটল। তোর এই আঙ্গুলগুলো দিয়েই তো তুই ট্রিগার চেপেছিলিস, তাই না? তারপর যা ঘটল তা দেখে উপস্থিত আরহামের নিজের লোকদেরও গা শিউরে উঠল। আরহাম ঠান্ডা মাথায় কোনো রকম তাড়াহুড়ো না করে একে একে জাভেদের 10টা আঙ্গুলের নখ উপড়ে ফেলল। জাভেদের বিকট অমানসিক আর্তনাদ সে সাউন্ড প্রুফ ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে মিলিয়ে যাচ্ছিল। আরহামের মুখে কোনো ভাবান্তর নেই। সে যেন কোনো মানুষ নয়, বরং এক দক্ষ কসাই যে তার কাজটা নিখুঁতভাবে করছে। জোহান অন্যদিকে তাকিয়েছিল। কিংয়ের এই রূপটা সে আগেও দেখেছে, কিন্তু প্রতিবারই তার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। প্রায় আধা ঘন্টা ধরে চলল এই নির্মম অত্যাচার। জাভেদের শরীরটা তখন শুধু যন্ত্রণায় ছটফট করছে। তার গলা চিরে আর কোনো আওয়াজ বের হচ্ছে না। শেষ একটা প্লাস দিয়ে তাড়াহুড়ো না করে আলতো করে জাভেদের চোখ উপড়ে ফেলল এবং আরেক হাতে ছুরি দিয়ে জাভেদের গলা কেটে দেয়। আরহাম তার রক্তাক্ত হাতটা একটা ভেজা তোয়ালে দিয়ে মুছতে মুছতে জুহানকে বলল, ওর লাশটা মন্ত্রী সাহেবের ছেলের নতুন কেনা ফার্ম হাউসের সুইমিং পুলে ফেলে দিয়ে আসবি, আর লাশের গলায় একটা চিরকুট ঝুলিয়ে দিবি, তাতে লেখা থাকবে ওয়েলকাম ব্যাক হোম। জি কিং। আরহাম দরজার দিকে এগিয়ে গেল। তার লোকেরা ভয়ে দুপাশে সরে গিয়ে তাকে পথ করে দিল। দরজার কাছে এসে সে একবার থামল, তারপর পেছনে না ফিরেই বলল, আমাদের যে 5 জন লোক মারা গেছে তাদের প্রত্যেকের পরিবারকে 5 কোটি টাকা করে দিয়ে দিবি, আর তাদের ছেলে মেয়েদের পড়াশোনার সমস্ত দায়িত্ব আজ থেকে আমাদের। এই একটা বাক্যই বুঝিয়ে দিল আরহাম চৌধুরী তার অনুগতদের জন্য কতটা ভাবে, আর শত্রুদের জন্য সে কতটা ভয়ঙ্কর হতে পারে। সে একজন আদর্শ ছাত্র, একজন রোমান্টিক প্রেমিক, আবার একই সাথে সে এক নির্মম অনুভূতিহীন মাফিয়া কিং। তার এই ভিন্ন ভিন্ন রূপের মাঝে কোনটা আসল তা হয়তো সে নিজেও জানে না। আরহাম যখন এই গোপন ডেরা থেকে বেরিয়ে তার ল্যান্ড রোভারে উঠল, তখন তার মোবাইলের স্ক্রিনটা চলে উঠল মেহেরের মেসেজ। কাল কখন দেখা করবে? আরহামের রক্তাক্ত হাতের আঙ্গুলগুলো কাঁপল না। সে ঠান্ডা মাথায় টাইপ করল, সকাল 11টা, লাইব্রেরির সামনে। তার মুখে তখন কোনো হাসি বা অনুশোচনার চিহ্ন নেই, ছিল শুধু এক গভীর ইমপেনেট্রেবল অন্ধকার। আইজি মিস্টার পাশান, এইদিকে একটু দেখুন, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। পরদিন সকাল 11টায় লাইব্রেরির সামনে দাঁড়িয়ে কথাগুলো বলল মেহের। তার হাতে দুটো আইসড ল্যাটে কফির গ্লাস, মুখে দুষ্ট হাসি। আরহামকে দূর থেকে হেঁটে আসতে দেখেই সব প্রস্তুত হয়ে গিয়েছিল। আরহাম কাছে এসে ভ্রু কুঁচকে বলল, এটা কি? এটাকে কফি বলে মিস্টার রোবট। কালকের ব্ল্যাক কফিটা নিশ্চয়ই তোমার জিভ পুড়িয়ে দিয়েছিল, তাই আজ তোমার জন্য একটু কম তেতো জিনিস এনেছি। না বলতে পারবে না, এটা আমার তরফ থেকে স্পেশাল ট্রিট। এসবের কোনো দরকার ছিল না মেহের, আমরা এখানে অ্যাসাইনমেন্টের জন্য দেখা করতে এসেছি, কফি ডেটের জন্য নয়। আরহামের এই সরাসরি কথায় মেহেরের মুখের হাসিটা সামান্য ম্লান হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। সে আরহামের হাতটা প্রায় ঝুর করে ধরে কফির গ্লাসটা ধরিয়ে দিল। ও হ্যালো, এটাকে ডেট কে বললো? এটা জাস্ট একটা বন্ধুত্বের নির্দেশক, নাকি তুমি আমাকে তোমার বন্ধুও মনে করো না?
আরহাম তার এই নাটক দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে চুপচাপ কফিতে একটা চুমুক দিল। মেহের অধীর আগ্রহে জিজ্ঞেস করলো, কেমন হয়েছে? ভালো? চলবে। চলবে মানে কি? একটু ভালো করে বলতে পারো না? যেমন, ওয়াও মেহের, তুমি আমার মনের কথা কিভাবে বুঝলে? এই কফিটা তো অমৃতের মতো লাগছে, এরকম কিছু? তুমি কি সবসময় এরকম বেশি কথা বলো? মেহের মুচকি হেসে আরহামের চোখের দিকে তাকালো। শুধু পছন্দের মানুষদের সাথেই বলি। যাকগে, ওসব বাদ দাও। কাল বিকেলে তুমি ওভাবে হঠাৎ করে কোথাও উদা হয়ে গেলে, আমি তো অবাকই হয়ে গিয়েছিলাম। আরহামের কফি পানের গতি সামান্য থেমে গেল। অন্যদিকে তাকিয়ে বলল, বাড়িতে একটা জরুরি কাজ ছিল, তাই যেতে হয়েছিল। ওহো, কিন্তু ওই কালো গাড়িটা আর ওই লোকগুলো, তাদেরকে দেখে তো তোমার বাড়ির ড্রাইভার বা আত্মীয় মনে হচ্ছিল না। মনে হচ্ছিল যেন কোনো সিনেমার বডিগার্ড। ব্যাপারটা কি বলো তো? তুমি অনেক বেশি সিনেমা দেখো মনে হয়। ওরা আমার মামাতো ভাই, গ্রামে থাকে, দেখতে একটু ডাকা বুকো টাইপের। ঢাকা এসেছিল একটা কাজে, ফেরার পথে আমাকে তুলে নিয়ে গেল। গ্রামের মানুষ তো আদব কাদা একটু কম বোঝে। মেহের পুরোপুরি সন্তুষ্ট না হলেও আর কথা বাড়ালো না। সে বুঝতে পারছিল আরহাম বিষয়টা এড়িয়ে যেতে চাইছে। হতে পারে। তোমার মামাতো ভাইরা তো দেখি অনেক বড় লোক, ল্যান্ড রোভার ডিফেন্ডার নিয়ে ঘোরে। ওরা ওদের বন্ধুদের গাড়ি দাঁড় করে এনেছিল টাকার রাস্তায় একটু বাপ মারার জন্য। এখন কি আমরা আমাদের অ্যাসাইনমেন্টের দিকে মনোযোগ দিতে পারি? আরহামের কথায় মেহের আর তাকে ঘাঁটালো না। তারা লাইব্রেরিতে গিয়ে কাজে বসে গেল। কিন্তু মেহেরের মনোযোগ বারবার আরহামের দিকে চলে যাচ্ছিল। ছেলেটার প্রতিটা আচরণ, প্রতিটা কথা, প্রতিটা চাহনি, সবকিছুই যেন এক একটা রহস্যের জাল বুনছে। কয়েক সপ্তাহ পর মেহেরের বাড়ির সামনে। কয়েক সপ্তাহে তাদের সম্পর্কটা অনেক সহজ হয়ে গেছে। আরহামের উপেক্ষা আর মেহেরের ক্রমাগত খুনসুটির মাধ্যমে তাদের মধ্যে একটা মিষ্টি বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। মেহের এখন আরহামের সঙ্গ ছাড়া কিছুই ভাবতে পারে না। আর আরহামও মেহেরের ছেলে মানুষী আচরণগুলো মনে মনে উপভোগ করতে শুরু করেছে। তার অন্ধকার জীবনে মেহের যেন এক ঝলক তাজা বাতাস। রাত 10টা। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। সারাদিন ভার্সিটিতে খেটে খুঁটে তারা কাজটা শেষ করেছে। আরহাম নিজে এসেছে মেহেরকে তার বাড়ির গেটে ড্রপ করতে। তবে কোনো ল্যান্ড রোভারে নয়, একটা সাধারণ সিএনজিতে করে। তবে তার গার্ডরা আশেপাশে গোয়েন্দাদের মতো ঘুরছে। গেটের সামনে দাঁড়িয়ে মেহের বলল, আজকের দিনটা সত্যিই খুব চাপে গেল, কিন্তু শেষ পর্যন্ত যে কাজটা শেষ হলো এটাই বড় কথা। আরহাম মৃদু হেসে বলল, সব ক্রেডিট তোমার। তুমি যেভাবে শেষ মুহূর্তে প্রেজেন্টেশনটা সাজিয়েছো, অসাধারণ। এই প্রথম আরহাম সরাসরি মেহেরের প্রশংসা করল। মেহেরের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সত্যি তোমার ভালো লেগেছে? যাক, তোমার মতো একজন বোরিং লোকের কাছ থেকে প্রশংসা পাওয়াটাও একটা অ্যাওয়ার্ডের মতো। আমি বোরিং নই, আমি শুধু একটু কম কথা বলি। হয়ে একই হলো। তারা দুজনেই হেসে উঠল। রাতের নিস্তব্ধতায় তাদের হাসির শব্দটা অদ্ভুত সুন্দর শোনাচ্ছিল। চারপাশের নিয়ন আলোয় আরহামের মুখটাকেও আজ অন্যরকম স্নিগ্ধ লাগছিল। মেহের আরহামের চোখের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আরহাম, শুধু অ্যাসাইনমেন্টের জন্য নয়, সব কিছু বদলে দেওয়ার জন্য। তার কণ্ঠস্বর আবেগে ভারী হয়ে উঠল। আরহামও একদৃষ্টিতে মেহেরের দিকে তাকিয়েছিল। মেহেরের চোখের সরলতা, তার হাসির পবিত্রতা, সবকিছু আরহামের ভেতরের মাফিয়া কিংকে দুর্বল করে দিচ্ছিল। সে কিছু বলার জন্য মুখ খুলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে রাস্তার উল্টো দিকের একটা অন্ধকার গলি থেকে একটা চাপা ফ্যাস শব্দ হওয়ার আগেই আরহাম মেহেরকে নিজের বুকের দিকে টেনে নিয়ে এক ঝটকায় পাশে সরে গেল। গুলিটা তাদের কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়ে পেছনের দেয়ালে লাগলো। আরহাম! মেহের ভয় চিৎকার করে উঠল। সে কিছুই বুঝতে পারছিল না। এক মুহূর্তের মধ্যে সব কিছু ঘটে গেল। আরহাম তাকে নিজের শরীরের আড়ালে রেখে দ্রুত চারদিক দেখতে লাগলো। তার সেই শান্ত ছাত্রসুলভ চেহারাটা উধাও। তার জায়গায় ফিরে এসেছে সেই হিংস্র মাফিয়া কিংয়ের রূপ। তার চোখ দুটো অন্ধকারে জ্বলছে, চোয়াল শক্ত, আর পুরো শরীরটা আক্রমণের জন্য প্রস্তুত। ভেতরে যাও মেহের, এক্ষুনি। মেহের ভয়ে কাঁপতে কাঁপতে বলল, কি হয়েছে? ওটা কিসের শব্দ ছিল? কোনো প্রশ্ন নয়, জাস্ট ডু হোয়াট আই সে। ভেতরে যাও। আরহাম মেহেরকে প্রায় ধাক্কা দিয়ে গেটের ভেতর ঢুকিয়ে দিল। মেহের ভেতরে ঢোকার সাথে সাথেই আরহাম পকেট থেকে মোবাইল বের করে একটা নম্বরে ডায়াল করলো। জুহান, আমার লোকেশনে এক্ষুনি ব্যাকআপ পাঠা। একজন স্নাইপার উল্টো দিকের বিল্ডিং এর ছাদে, কুইক।
মেহের গেটের আড়াল থেকে ভয়ে বিস্ময়ে আরহামকে দেখছিল। এই আরহামকে সে চেনে না। তার চোখে মুখে যে তীব্র হিংস্রতা আর উদ্বেগ তা কোনো সাধারণ ছাত্রের হতে পারে না। তার উদ্বেগটা নিজের জন্য নয়, বরং মেহেরের নিরাপত্তার জন্য। এটা বুঝতে পেরে মেহেরের বুকের ভেতরটা কেঁপে উঠল। আরহাম ফোনটা কেটেই আবার মেহেরের দিকে তাকালো। তুমি ঠিক আছে তো? তোমার কোথাও লাগেনি তো? না, এসব কি হচ্ছে? আরহাম দেয়ালের আড়ালে থেকে সতর্ক দৃষ্টিতে চারদিকে দেখতে দেখতে বলল, আজ রাতের পর থেকে তুমি আর একা কোথাও বের হবে না। ভার্সিটি যাওয়া আসার সময় ড্রাইভারকে সাথে রাখবে, আর কোনো অপরিচিত ফোন বা মেসেজের উত্তর দেবে না। বুঝতে পেরেছো? কিন্তু কেন আরহাম? কি হচ্ছে এসব? কারা তোমাকে মারতে চাইছে? তুমি আসলে কে? আরহাম কোনো উত্তর দিল না। তার চোখ দুটো তখনও অন্ধকার গলিটার দিকে স্থির। সে বুঝতে পারছিল তার শত্রু এবার তার সবচেয়ে বড় দুর্বলতার সন্ধান পেয়ে গেছে, আর সেই দুর্বলতা হলো মেহের। এই ঘটনাটা তাদের নেসেন্ট ভালোবাসার পথে প্রথম বাধা হয়ে দাঁড়ালো। মেহের বুঝতে পারল আরহামের জীবনটা সাধারণ নয়, তার পৃথিবীটা রহস্য আর বিপদে ঘেরা। আর আরহামও বুঝতে পারল মেহেরকে ভালোবাসার অর্থ হলো তাকে নিজের ভয়ঙ্কর জগতের ঝুঁকির মধ্যে টেনে আনা। তাদের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সেই প্রশ্নটাই সেদিন রাতের অন্ধকারে সবচেয়ে বড় হয়ে দেখা দিল। আরহাম প্লিজ দাঁড়াও, আমার সাথে এভাবে কথা না বলে চলে যাচ্ছ কেন? কি হয়েছে তোমার? পরদিন ভার্সিটির করিডোরে ক্লাসের পর আরহামকে প্রায় দৌড়ে এসে ধরল মেহের। গত রাতের ঘটনাটা ভয়ঙ্কর ঘটনার পর থেকে আরহাম তাকে সযত্নে এড়িয়ে চলছিল। তার ফোন ধরছে না, মেসেজেরও কোনো উত্তর দিচ্ছে না। আরহাম থামল, কিন্তু মেহেরের দিকে তাকালো না। তার দৃষ্টি করিডোরের অন্য প্রান্তে স্থির। এখানে কথা বলার মতো কিছু নেই মেহের, আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। কাজ? কি এমন কাজ তোমার যে তুমি আমার একটা ফোনের উত্তর দেওয়ারও সময় পাচ্ছ না? কাল রাতে যা হলো তারপর থেকে তুমি আমার সাথে এমন ব্যবহার করছো যেন আমি কোনো অপরাধ করেছি। কেন? কারণ আমি চাই তুমি আমার কাছ থেকে দূরে থাকো। আমার সাথে তোমার আর কোনো যোগাযোগ রাখার দরকার নেই। অ্যাসাইনমেন্ট শেষ, আমাদের একসাথে কাজ করারও আর কোনো প্রয়োজন নেই। মানে কি এসবের? তুমি আমার জীবন বাঁচিয়েছো আর এখন বলছো যোগাযোগ না রাখতে? আরহাম, আমি তোমার চোখের ভয়টা দেখেছি। তুমি আমার জন্য চিন্তা করছিলে, তাহলে এখন হঠাৎ করে এই পরিবর্তন কেন? আমাকে খুলে বলো প্লিজ। তোমাকে আমার কিছুই বলার নেই। আমার জীবনটা যেমন সেটা সেভাবেই চলবে। তোমার মতো সাধারণ মেয়ের জন্য আমার পৃথিবীতে কোনো জায়গা নেই। তাই আমার কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকো, তোমার ভালোর জন্যই বলছি। এই বলে আরহাম আর এক মুহূর্তেও দাঁড়ালো না। সে দ্রুত পায়ে হেঁটে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। মেহের করিডোরের মাঝখানে একা দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো জলে ভরে উঠেছে। তোমার মতো সাধারণ মেয়ে, কথাটা তার বুকে তীরের মতো বিঁধল। যে ছেলেটার জন্য তার মনে ভালোবাসা জন্মাতে শুরু করেছিল, সেই ছেলেটাই তাকে আজ এতটা পর করে দিল। মেহেরের মন মানতে পারছিল না। আরহাম, কিছু একটা লুকাচ্ছ আমার থেকে। এই দূরত্বের পেছনে কোনো গভীর রহস্য আছে নিশ্চয়ই। কে ওই আরহাম? কি তার আসল পরিচয়? কেন তাকে কেউ খুন করতে চাইবে? আর কেনই বা সে আমাকে নিজে থেকে দূরে ঠেলে দিচ্ছে? মেহেরের মনে মনে প্রতিজ্ঞা করল সে এই রহস্যের শেষ দেখেই ছাড়বে। ওদিকে আরেক ঘটনা। মালটা তো হাতছাড়া হলোই, সাথে জাভেদকেও হারালাম। আরহাম চৌধুরীকে আমরা যতটা সহজ ভেবেছিলাম অতটা সহজ নয়। ঢাকার বাইরে এক আলিশান বাগান বাড়িতে বসে কথাগুলো বলছিল আসলাম বেগ, শহরের ড্রাগ সিন্ডিকেটের অন্যতম মাথা এবং জাভেদের বড় ভাই। তার সামনে বসে আছে তার সহযোগীরা, তাদের প্রত্যেকের চোখে মুখে ব্যর্থতার ছাপ। আসলাম তার হাতের চুরুটে লম্বা একটা টান দিয়ে বলল, কিন্তু আমি জাভেদের মতো বোকা নই। আমি জানি প্রত্যেকটা শক্তিশালী মানুষের একটা দুর্বল জায়গা থাকে। আরহাম চৌধুরীরও আছে। তার এক সহযোগী জিজ্ঞেস করল, কি সেটা বস? আসলাম শয়তানি হাসি হেসে বলল, একটা মেয়ে, নাম মেহের মির্জা, শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী মির্জা সাহেবের একমাত্র মেয়ে। আমাদের লোকেরা খবর এনেছে আরহাম চৌধুরী আজকাল এই মেয়ের পেছনে ছায়ার মতো লেগে থাকে। মেয়েটাকে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু বস, মির্জা সাহেবের মেয়ের গায়ে হাত তোলাটা কি ঠিক হবে? লোকটা অনেক পাওয়ারফুল। আরে দূর, সাপের লেজে নয়, একেবারে মাথায় পাড়া দিতে হবে। আরহাম চৌধুরীর আসল শক্তি তার টাকা বা ক্ষমতা নয়, তার ঠান্ডা মাথা। আমি ওর সেই মাথাটাই গরম করে দিতে চাই। আমরা মেয়েটাকে তুলব, তারপর দেখব কিং কিভাবে তার রানীকে বাঁচাতে আসে। ওকে নিজের পাতা ফাতে পা দিতেই হবে। অন্যদিকে আরহাম তার প্যান্ট হাউসের বিশাল কাঁচের জানলার সামনে দাঁড়িয়ে নিচের শহরের দিকে তাকিয়েছিল।
তার হাতে একটা ফোন, স্ক্রিনে মেহেরের হাসি মুখের ছবি। সে জানে মেহেরকে দূরে ঠেলে দিয়ে সে ঠিক কাজই করেছে, কিন্তু তার মন মানছে না। ঠিক তখনই জোভান দ্রুত পায়ে ঘরে ঢুকলো, তার চোখে মুখে তীব্র উদ্বেগ। কিং, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আসলাম বেগ মেহের ম্যাডামকে টার্গেট করেছে কিং। আমাদের ভেতরের লোক খবর দিল, ওরা আজ রাতে ম্যাডামকে তার বাড়ি ফেরার পথে কিডন্যাপ করার প্ল্যান করেছে। ওরা আপনাকে ফাঁদে ফেলার জন্য ম্যাডামকে ব্যবহার করতে চাইছে। জোহানের কথা শোনার সাথে সাথে আরহামের পুরো শরীরটা শক্ত হয়ে গেল। সে যে ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই সত্যি হতে চলেছে। তার শত্রুরা তার ভালোবাসাকে টার্গেট করেছে। আরহাম ধীরে ধীরে জোহানের দিকে ঘুরল। তার চোখ দুটোই দাউ দাউ করে আগুন জ্বলছে। কোথায়, কখন? আজ রাতে যখন ম্যাডাম তার ফ্রেন্ডের বাসা থেকে ফিরবেন, গুলশানে সেই নির্জন শর্টকাট রাস্তাতে ওরা হামলা করবে। আমার জন্য নয়, আমার ভালোবাসার জন্য পাতা ফাঁদ। ঠিক আছে, পরে যা চায় তাই হবে। আমি ওদের পাতা ফাঁদে পা দেবই, কিন্তু খেলাটা ওদের নিয়মে হবে না, হবে আমার নিয়মে। টিমকে রেডি হতে বল। আজ রাতে আসলাম বেগের সাম্রাজ্য শেষ করতে। পুরনো ঢাকার অদূরে বুড়িগঙ্গার তীরে অবস্থিত এক পরিত্যক্ত ব্রিটিশ আমলের কিল্লা। রাতের অন্ধকারে জায়গাটাকে আরো বেশি ভৌতিক দেখাচ্ছে। কিল্লার সবচেয়ে বড় ঘরটার মাঝখানে একটা চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে মেহের। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, ভয়ে তার পুরো শরীর কাঁপছে। তার সামনে চেয়ারে বসে পা নাচাচ্ছে আসলাম বেগ। কাঁদছো কেন সুন্দরী? তোমার হিরো তো এসে পড়বে। আমরা তো শুধু তার জন্যই অপেক্ষা করছি। আচ্ছা, ছেলেটার মধ্যে এমন কি দেখলে যে তার জন্য এত বড় ব্যবসায়ীর মেয়ে হয়েও একটা সাধারণ ভার্সিটির ছেলের পেছনে পড়ে আছো? মেহের কোনো উত্তর দিল না, শুধু কাঁদতে লাগলো। হঠাৎ করে কিল্লার প্রধান ফটকটা বিশাল এক বিস্ফোরণের শব্দে ভেঙে পড়ল। আসলাম আর তার লোকেরা চমকে উঠে দাঁড়ালো। ধুলো আর ধোঁয়ার মেঘের ভেতর থেকে একা হেঁটে বেরিয়ে এলো একটা ছায়া মূর্তি, আরহাম। তার পরনে কালো কার্গো প্যান্ট আর কালো টি শার্ট, তার হাতে কোনো অস্ত্র নেই। আসলাম হেসে উঠল। ওয়েলকাম। আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। একা এসেছো দেখে ভালো লাগলো। সাহসের তো প্রশংসা করতেই হয়। মেয়েটাকে ছেড়ে দিয়ে আসলাম, তোর শত্রুতা আমার সাথে, ওর সাথে নয়। ছাড়ার জন্যই তো ধরে এনেছি, কিন্তু তার আগে তোকে আমার পায়ের নিচে মাথা নত করতে হবে। আমার ভাইয়ের মৃত্যুর জন্য ক্ষমা চাইতে হবে। আর হাম চৌধুরী কারো কাছে মাথা নত করে না। তাহলে মরার জন্য প্রস্তুত হ। আসলাম চিৎকার করে তার লোকদের আদেশ দিল, শেষ করে দে ওকে। প্রায় 15-20 জন সশস্ত্র লোক একসাথে আরহামের দিকে তেড়ে গেল। মেহির ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সে নিশ্চিত আরহাম আজ আর বাঁচবে না, কিন্তু তারপর যা ঘটল তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। আরহাম কোনো সাধারণ ছাত্রের মতো লড়াই করছিল না, সে এক হিংস্র চিতার মতো ঝাঁপিয়ে পড়ল। তার গতি, তার শক্তি, তার লড়াইয়ের কৌশল সবকিছুই অকল্পনীয়। সে খালি হাতে একের পর এক লোককে ধরাশায়ী করে ফেলল, ঘুরতে লাগলো। কারো হাত ভেঙে দিচ্ছে, কারো ঘাড় মটকে দিচ্ছে, কারো অস্ত্র কেড়ে নিয়ে তাকেই আঘাত করছে। তার চোখে মুখে দয়ামায়ার লেশমাত্র নেই। সে যেন এক মৃত্যুযন্ত্র, যার একমাত্র উদ্দেশ্য শত্রুকে নিঃশেষ করে দেওয়া। মেহের ভয়ে, আতঙ্কে, বিস্ময়ে তাকিয়ে রইল। এই আরহামকে সে চেনে না। এই রুদ্র মূর্তি, এই ঠান্ডা মাথায় খুন করার ধরন, এ কোনোভাবেই তার ভালোবাসার মানুষটা হতে পারে না। এই যেন এক অন্য মানুষ, এক ভয়ঙ্কর দানব। 10 মিনিটের মধ্যে পুরো ঘরটা লাশে ভরে গেল। আসলাম বেগ ছাড়া দাঁড়িয়ে নেই। সে ভয় কাঁপতে কাঁপতে তার পিস্তলটা আরহামের দিকে তাক করেছে। আরহাম রক্তাক্ত শরীরে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তোর খেলা শেষ আসলাম। দূরে থাক, কাছে আসবি না। আসলাম চিৎকার করে গুলি চালালো, কিন্তু আরহাম অবিশ্বাস্য দ্রুততায় একপাশে সরে গেল এবং পর মুহূর্তে আসলামের হাতের উপর আঘাত করে পিস্তলটা ফেলে দিল। সে আসলামের গলাটা এক হাতে চেপে ধরে তাকে শূন্যে তুলে ধরল। আমার ভালোবাসার দিকে চোখ তোলার শাস্তি কি জানিস? এই বলে সে আসলামের ঘাড়টা মুটকে দিল। আসলামের নিথর দেহটা থপ করে মেঝেতে পড়ল। পুরো কিল্লাই তখন পিন পতন নীরব। আরহাম ধীরে ধীরে মেহেরের দিকে ঘুরল। তার সারা শরীর রক্তে ভেজা, চোখে তখনও সেই হিংস্রতার আগুন। মেহের ভয়ে চেয়ারের সাথে আরও সেটে গেল। সে কাঁপা কাঁপা গলায় অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, কে তুমি? তুমি আমার আরহাম নও? তুমি কে, সত্যি করে বলো। আরহাম কিছু বলার আগে জোহান আর তার টিমের লোকেরা ভেতরে প্রবেশ করল। তারা আরহামকে দেখে মাথা নত করে সমস্বরে বলে উঠল, কিং, আপনি ঠিক আছেন?
কিং শব্দটা শোনার সাথে সাথে মিহিরের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। সেই রাতের গাড়ির দৃশ্য, আরহামের রহস্যময় আচরণ, আজকের এই ভয়ঙ্কর রূপ, সব কিছু তার চোখের সামনে পরিষ্কার হয়ে গেল। মেহেরের হতবাক চাহনির দিকে তাকিয়ে আরহাম কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই কোনায় পড়ে থাকা আসলামের এক সহযোগী, যে মরার ভান করে পড়েছিল, সে ভয় চিৎকার করে উঠল। ও কোনো সাধারণ ছাত্র নয়, ও এই শহরের আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশা, ছদ্মবেশী মাফিয়া কিং আরহাম চৌধুরী। পুরো সত্যটা উন্মোচিত হওয়ার পর মেহেরের মনে ভয় বা ঘৃণার বদলে জন্ম নিল এক গভীর কষ্ট। তার ভালোবাসার মানুষটা তাকে এত বড় একটা মিথ্যে বলেছে। আরহাম ধীরে ধীরে মেহেরের সামনে এসে হাঁটু গেড়ে বসল। তার চোখ থেকে হিংস্রতা উধাও, সেখানে এখন শুধু গভীর ভালোবাসা, যন্ত্রণা আর অনুশোচনা। হ্যাঁ মেহের, এটি আমার আসল পরিচয়। আমি তোমাকে ঠকাতে চাইনি, আমি শুধু তোমাকে আমার এই অন্ধকার জগৎ থেকে দূরে রাখতে চেয়েছিলাম। যেদিন থেকে আমি তোমাকে ভালোবেসেছি সেদিন থেকেই আমি এই পরিচয়টা মুছে ফেলতে চেয়েছি। আমি তোমার সাথে একটা সাধারণ জীবন কাটাতে চেয়েছিলাম, কিন্তু আমার অতীত আমাকে সেই সুযোগ দেয়নি। সে মেহেরের হাতের বাঁধন খুলে দিতে দিতে বলল, আমি জানি তুমি আমাকে এখন ঘৃণা করছো, আর সেটাই স্বাভাবিক। তুমি চলে যেতে পারো মেহের, আমি তোমাকে আটকাবো না। তুমি একটা সুন্দর জীবন ডিজার্ভ করো, আমার মতো কোনো অন্ধকার জগতের মানুষের সাথে নয়। মেহেরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে আরহামের রক্তাক্ত মুখের দিকে, তার যন্ত্রণা কাতর চোখের দিকে তাকালো। তার সব রাগ, সব কষ্ট ধুয়ে গিয়ে সেখানে শুধু ভালোবাসাটাই অবশিষ্ট রইল। সে তার কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে আরহামের গালে স্পর্শ করল। আমি যখন তোমার প্রেমে পড়েছিলাম, তখন আমি আরহাম নামের একজন সাধারণ গম্ভীর ছাত্রের প্রেমে পড়েছিলাম। কিন্তু আমি সেই মানুষটাকেও দেখেছি, যে নিজের জীবনে ঝুঁকি নিয়ে বারবার আমাকে বাঁচায়। সে আমার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারে। মেহেরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। তোমার জগৎ অন্ধকার হতে পারে আরহাম, কিন্তু তোমার ভালোবাসাটা তো অন্ধকার নয়। আমি আরহাম চৌধুরী নামের কোনো মাফিয়া কিংকে চিনি না, আমি শুধু আমার আরহামকে চিনি, যাকে আমি ভালোবেসেছি। আরহাম অবিশ্বাস্য দৃষ্টিতে মেহেরের দিকে তাকিয়ে রইল। মেহের তার গলা জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলল, আমি কোথাও যাব না। তোমার জগৎ যদি অন্ধকার হয়, তাহলে আমি তোমার সেই জগতে আলো হয়ে থাকব। আমরা একসাথে ওই অন্ধকার থেকে বেরিয়ে আসব। আরহামের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। সে মেহেরকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে তার জীবনের একমাত্র আশ্রয়কে খুঁজে পেয়েছে। কিল্লার সেই রক্ত, লাশ আর বারুদের গন্ধের মাঝেও দুটো ভালোবাসার মন এক হয়ে গেল। তাদের ভবিষ্যৎ হয়তো সহজ হবে না, পথে হয়তো অনেক বাধা আসবে, কিন্তু তারা জানত তাদের ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে তারা যে কোনো অন্ধকার পথ একসাথে পাড়ি দিতে পারবে। কারণ ভালোবাসা অন্ধকারের মাঝেও নিজের আলো খুঁজে নিতে জানে। আর এরই সাথে আমাদের এই সুন্দর গল্পটি শেষ হয়ে গেল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে চাপ দিবেন এবং বেল বাটনটাও প্রেস করবেন, যাতে আমাদের গল্পের নিয়মিত আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।